এই যে বন্ধুরা শুনছো, নতুন নতুন রোমান্টিক ভালোবাসার গল্প পেতে ও শুনতে চাইলে আমাদের সাগর অফিসিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিও। লাইক কমেন্ট করতে মোটেও ভুলবেন না কিন্তু। ধন্যবাদ সবাইকে। চোর আমি অনেক রকম দেখেছি অনু, কিন্তু কচু চুরি করতে তোকেই প্রথম দেখলাম। রাগে ক্রোধিত দৃষ্টিতে পেছনে তাকিয়ে দেখি অনল ভাই দাঁড়িয়ে আছে, ভ্যাবলার মতো মুচকি হাসি দিয়ে। বিরক্তিতে আর সহ্যের সীমা রইল না আমার। রাগান্বিত স্বরে বললাম, কচু চুরি করছি মানে? দেখেন অনল ভাই, উল্টাপাল্টা কোনো কথা বলবেন না বলে দিচ্ছি। যাহ বাবা, উল্টাপাল্টা কথা বললাম না কি আমি? তুই দেখ তুই এখন কোথায়। তুই কচুর বাগানে কি করিস বল? নাগিন ডান্স দেই, আপনার কোনো সমস্যা? না না, আমার কেন সমস্যা হবে? তবে তোকে নিয়ে খুব চিন্তা হচ্ছে। অনুর কপালে এবার ভাঁজ পড়ে। এ লোকটা সুযোগ পেলে অনুকে হেনস্থা করতে ছাড়ে না। সে নাকি আবার অনুরই জন্য চিন্তা করছে। তা কি চিন্তা হচ্ছে শুনি? দুহাত বগল ধাবা করে জানতে চাইলো অনু। অনল ঠোঁটের হাসিটা চওড়া রেখে বলল, তুই তো এমনিতেই চুলকানি মানুষ, আবার নাকি কচু খেতে নাগিন ডান্স করছিস। চুলকাতে চুলকাতেই তো পটল তুলবি। রাগে দাঁত কিরমির করছে অনু। রাগের চোটে বলার মতো কোনো কথাও খুঁজে পাচ্ছে না সে। কিন্তু থেমে থাকার মেয়ে তো অনু নয়। শাসিয়ে শাসিয়ে সে বলল, আপনার মুখে স্কচ ট্যাপ লাগিয়ে তারপর আমার সামনে আসবেন বলে দিচ্ছি। এ কি রে, তোর ভালোর জন্যই তো বললাম। অভদ্র লোক, রাখেন আপনার ভালো। অযথা বিরক্ত না করে এখান থেকে চলে যান। দেখ অনু, তুই কিন্তু সবসময় আমার সাথে বাজে ব্যবহার করিস। আপনি লোকটাই যে অমন। কেন রে, তোর কোন বাড়া ভাতে ছাই দিয়েছি আমি? তুই কচু চুরি করছিস কর, আমি মাকে বলবো না। আমি মোটেও কচু চুরি করছি না অনল ভাই। আমি তো অনুকে কথা সম্পূর্ণ করতে না দিয়ে অনল বলে ওঠে, ও আচ্ছা, বুঝেছি। তুই কচুর লতি চুরি করছিলি। আচ্ছা কর, সমস্যা নেই, এটাও আমি মাকে বলবো না। তবে শর্ত একটাই, চিংড়ি মাছ দিয়ে সুন্দর করে লতি রান্না করে এক বাটি আমাদের বাসায়ও দিয়ে যাবি। একটা লেবু কেটে দিস তরকারিতে, তাহলে আর গলা চুলকাবে না। রাগে মনে হয় মাথা ফেটে যাওয়ার জোগাড় অনুর। দাঁতে দাঁত পিষে বলে, হয়েছে বলা শেষ আপনার? একবার বলতে শুরু করলে আপনার আর থামাথামির কোনো নামই নেই। আশ্চর্য লোক আপনি ভাই, কেমনে পারেন আপনি? আমি একবারও বলেছি কচুর লতি চুরি করতে আসছি আমি? ও, কচুর লতিও না, তাহলে কি কচুমুখী? এবার ক্ষেপে অনেকটাই কাছে এগিয়ে যায় অনু। অনলের দিকে একটু ঝুঁকে চিবিয়ে চিবিয়ে বলে, আপনাকে আমি খুন করে ফেলবো আমি। রাগের চোটে কচু তুলে নিয়েছিল অনু। কাচুমাচু ভঙ্গিতে অনল বলল, এই কচুতে আমি মরবো না রে অনু, কিন্তু চুলকাবে খুব। সরা প্লিজ। বলেই অনু সরে যায়। আবারও গাছগাছালির ভেতর খুঁজে বেড়ায় পিলুকে। সকাল থেকে পিলুকে পাচ্ছে না। ছোট বোন তিনু বলল, অনল ভাইয়ের বাড়ির বাগানে নাকি পিলুকে দেখেছিল। অনল সম্পর্কে ওদের প্রতিবেশী হয়। তবে আরো একটা পরিচয় রয়েছে, সে অনুর মায়ের বেস্ট ফ্রেন্ডের ছেলে। অন্যদিকে পিলু হচ্ছে অনুর খরগোশ। দুদিন হবে অনুর বয়ফ্রেন্ড তাসিন গিফট করেছে। অনল গলা খাকারি দিয়ে বলে, অনু, তুই যে রেগে গেলে দাঁতে দাঁত পিষিস, তখন এক কাজ করবি, কয়েক টুকরা আদা রসুন দাঁতের নিচে দিয়ে রাখবি, তাহলে তোর রাগও কমবে, আবার আদা রসুন বাটাও হয়ে যাবে। অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে একবার অনলের দিকে তাকিয়ে আবারও পিলুকে খুঁজতে শুরু করে। কোনো প্রতিউত্তর না পেয়ে অনল জিজ্ঞেস করে, তুই কি কিছু খুঁজছিস? হুম। কি খুঁজিস? পিলুকে। ওহো, তোকে তো একটা কথা বলাই হয়নি অনু। তোর পিলোকে তো আমাদের বাগানে দেখেছিলাম, পরে আমার রুমের বারান্দা থেকে দেখতে পেলাম একটা কুকুর মুখে করে তোর পিলুকে নিয়ে যাচ্ছে। আহারে, কি খারাপটা যে লেগেছে আমার। মুহূর্তেই চোখ ফেটে অশ্রু নির্গত হয় অনুর। সে পিলুকে ভীষণ ভালোবাসে। ফুপিয়ে ফুপিয়ে কেঁদে বলল, আর আপনি চুপচাপ দেখলেন? নিচে এসে কেন আটকালেন না? এসেছিলাম তো, তার আগেই চলে গেছে। অনু আর কিছু বলল না। বাচ্চাদের মতো কাঁদতে কাঁদতে নিজের বাসায় চলে যায়। বাড়িতে ফিরে এসে ঘরে বসে কাঁদছে সে। তখন ওর মা আমেনা বেগম ঘরে প্রবেশ করেন। কিরে, তুই কাঁদছিস কেন? জিজ্ঞেস করলেন আমেনা বেগম। মায়ের প্রশ্ন শুনে ঠোঁট ভেঙে কান্না আসে অনুর। ফুপিয়ে ফুপিয়ে বলে, আমার পিলুকে কুকুর নিয়ে গেছে। তোমার বান্ধবীর ছেলে দেখেও পিলুকে বাঁচায়নি। বেশ হয়েছে, পশু পাখি দিয়ে ঘরদোর একদম ভরে ফেলেছিস। মাঝে মাঝে সন্দেহ হয় পশু পাখি আমাদের বাড়িতে থাকে নাকি আমরা ওদের বাড়িতে থাকি। তুমি এভাবে কেন বলছো মা? তাহলে আর কিভাবে বলবো বল? এত পশু পাখি কেউ শহরের বাড়িতে পালে? এটা কি গ্রাম পেয়েছিস? শখ করি পালি মা।
আমার ভালো লাগে। তাহলে গরু ছাগলও কিনে দিই। এগুলো কেন বাকি থাকবে? ঘরের মধ্যে গরু ছাগলও পালা শুরু করে দে। কথাগুলো বলে রাগে গজগজ করতে করতেই ঘর থেকে বের হয়ে যায় তিনি। অসহায় দৃষ্টিতে সেদিকে তাকিয়ে থাকে অনু। একটু মায়া দেওয়া বুঝি তার অনুর জন্য হয় না, হবেই বা কি করে? সব ভালোবাসা মায়া তো তার বান্ধবীর ছেলের জন্য, ওই বজ্জাত অনলের জন্য। অনলের কথা মনে পড়তে রাগে দাঁত মুখ খিচে বিড়বিড় করে অনু। ভঙ্গ হৃদয় এবং বিষাদিত চক্ষু যুগল মেলে আকাশমুখী হয়ে সোফায় শুয়ে আছে অনু। বারবার পিলুর শোকে সে মূর্ছা যাচ্ছে। এই শোকে দুপুরে খাওয়াও হয়নি। এ নিয়ে আমেনা বেগমের রাগের শেষ নেই। খরগোশ তো নয় যেন ওর বাচ্চা চুরি করে নিয়ে গেছে কেউ। তিনু পাশ কাটিয়ে চলে যাওয়ার সময় পেছন থেকে অনু ডাকে। তিনু পিছু ফিরে তাকিয়ে বলে, কোথায় যাচ্ছিস? জিজ্ঞেস করলো অনু। হাতের বালতির দিকে দেখিয়ে তিনু বলল, ছাদে যাই গাছে পানি দিতে। আমায় দে, আমি যাচ্ছি। সমস্যা নেই আপু, আমি পারবো। আমি জানি তুই পারবি। মন ভালো নেই, প্রকৃতির সঙ্গে কিছু সময় কাটালে ভালো লাগবে। তবে যাও। পানি ভর্তি বালতি নিয়ে হেলতে দুলতে ছাদে যায় অনু। ছাদের উঠোন জুড়ে মিষ্টি রোদ। শীতের সময়টায় এই মিষ্টি রোদ অমৃতের মতো লাগে। কিন্তু অনুর এখন কোনো অনুভূতি হচ্ছে না। সে গাছে পানি দিচ্ছে আনমনে। হঠাৎ করে চোখ যায় নিচে। অনল খালি গায়ে দাঁড়িয়ে রয়েছে। ক্রোধে ফুঁসে ওঠে অনু। মনে মনে বিড়বিড় করে বলে, অভদ্র ইতর লোক, তুই ইচ্ছে করে আমার পিলুকে বাঁচাসনি। আজ দেখ আমি কি করি। বালতিতে থাকা অবশিষ্ট সবটুকু পানি সে অনলের গায়ে ঢেলে দেয়। দোতলা ছাদ থেকে পানি ফেলার সুবাদে একদম ঠিকঠাক সব পানি অনলের গায়ে পড়েছে। একই তো শীতের দিন, তার উপর ঠান্ডা পানি। অনলের বিস্ময়ের শেষ নেই। উপরে তাকিয়ে অনুকে দেখতে পেয়ে রাগান্বিত স্বরেই জিজ্ঞেস করে, এটা কি করলি তুই? অনলকে রাখতে দেখে প্যাট ফেটে হাসি পাচ্ছে অনুর। কিন্তু সে কোনো রকমের ঠোঁট টিপে হাসি আটকে রাখার চেষ্টা করে বলে, কি হলো অনল ভাই? অনুর চোখে মুখে স্পষ্ট দুষ্টমির ছাপ। অনলের বুঝতে অসুবিধা হয় না যে জেনে বুঝে ইচ্ছে করে অনু কাজটা করেছে। সে চিবিয়ে চিবিয়ে বলে, কি হলো? আবার আমাকে জিজ্ঞেস করছিস পানি ফেললি কেন? ওহো, আপনি খালি গায়ে দাঁড়িয়েছিলেন, আমি ভাবলাম আপনার বোধহয় গরম লাগতেছে, তাই তো পানি ফেললাম। ওইগুলো ভালো পানিই ছিল। আপনার গায়ে কি আর আমি নোংরা পানি ফেলতে পারি? কষে মারবো এক থাপ্পড়। ফাজিল মেয়ে। শীতের দিনে কারো গরম লাগে? মাত্রই গোসল করে এসে আমি রোদে দাঁড়িয়েছিলাম, আর তুই গায়ে পানি ঢেলে দিলি। এতে আমার কি দোষ? আমি কি জেনে বুঝে দিয়েছি নাকি? ছাদে রোদ থাকতে আপনি উদম গায়ে নিচে দাঁড়িয়ে যে রোদ পোহাচ্ছেন, আমি বুঝবো কি করে? আমার সঙ্গে তুই চালাকি করিস না। আমি বেশ ভালো করেই জানি যে তুই ইচ্ছে করেই এই কাজটা করেছিস। একদমই না, সত্যি বলছি। অনুর বাচ্চা, তুই ওইখানেই দাঁড়া, আজ তোকে আমি মজা দেখাচ্ছি। এই বলে অনল বাড়ির ভেতর প্রবেশ করে ছাদে যাওয়ার জন্য। এদিকে ভয়ে হাত পা অসাড় হয়ে আসছে অনুর। না জানি ছাদে এসে কোন কাণ্ড করে বসে এই ছেলে। অনল ছাদে এসে হাত মুচড়ে ধরে অনুর। ব্যথায় টু শব্দ করতেই যেন অনু ভুলে বসেছে যে ভয়ে টাস্কের পেছনে লুকিয়েছিল, অথচ লাভ কিছুই হলো না। ঠিক খুঁজে বের করে নিয়েছে। শালার ডাফার। মনে মনে গালি দিয়েও অনুক্ষান্ত হলো না। অনল এবার আরো জোরে হাত মুচড়ে বলে, আমার সাথে পিটলামি করার সাহস কোথায় পেলি তুই? আমি কোনো বিটলামি করিনি, সত্যি বলছি। আর্তনাদ করে বলল অনু। অনল দাঁত মুখ খিচে বলে, কোনটা সত্যি আর কোনটা মিথ্যা সেটা আমি জানি। তুই যদি ডালে ডালে চলিস তাহলে আমি চলি পাতায় পাতায়, বুঝছিস? আমায় বিশ্বাস করেন? মরে গেলেও না, তোকে এখন আমি ট্যাঙ্কির পানিতে চুবাবো। চল। না না না, টাঙ্কির পানি অনেক ঠান্ডা, জমে বরফ হয়ে যাব আমি। আমি তো সেটাই চাই। আমার সাথে বিটলামি করার আগে এটা মাথায় ছিল না? মনে মনে বারবার আল্লাহকে ডাকছে অনু। অনলকে সে ভালো করেই চিনে। টাঙ্কির পানিতে চুবানোর সিদ্ধান্ত যেহেতু নিয়েছে, তখন একটা হলেও না কানে চুবানি খাওয়াবেই। অনুর মনের ডাক আল্লাহ শুনেছে। ওই সময় ছাদে এসে উপস্থিত হয় অনিক, অনলের ছোট ভাই। সে ছাদে এসে বলে, ভাইয়া তুমি ছাদে? আর আমি তোমায় কত জায়গায় না খুঁজলাম। কেন, কি হয়েছে? জিজ্ঞেস করে অনল। মা তোমায় খুঁজছে, কিন্তু তোমরা এখানে কি করছো? এই বজ্জাত মেয়ে আমার গায়ে ঠান্ডা পানি ঢেলে দিয়েছে। অনলের হাতটা কিঞ্চিত আলগা হওয়ায় দ্রুত নিজের হাত ছাড়িয়ে নেয় অনু। অসহায়ের মতো মুখ করে বলে, বিশ্বাস করো অনিক ভাই, আমি ইচ্ছে করে কাজটা করতে চাইনি। আমি তো ভেবেছি ওনার। চুপ, একদম চুপ, মিথ্যাবাদী। রাম ধমক দিয়ে অনুকে থামিয়ে দেয় অনল। ধমকে কিছুটা চমকেও যায় অনু। ওদের ঝগড়া দেখে মিটিমিটি হাসে অনেক। ছোট থেকেই দুজনের সাপে নেওয়ালে সম্পর্ক দেখে আসছে সে। সুযোগ একবার পেলেই হয়, কেউ কাউকে জব্দ করতে সেই সুযোগ এক তিল পরিমাণ পর্যন্ত ছাড়বে না।
তবে এর একটা বিহিত এখন করতেই হবে, নয়তো দুজনের ঝগড়া চলতে চলতে রাত হয়ে যাবে। তবুও ঝগড়া থামবে না এদের। অনেক পণ্ডিতদের মতো ভাগ ভঙ্গি করে বলে, আচ্ছা আচ্ছা, ঝগড়া অনেক হয়েছে, এখন অনু ঘরে যাও, আর ভাইয়া আমার সঙ্গে বাসায় চলো। কিসের বাসায় যাব? আগে এই পাজি মেয়েটাকে আমি শায়েস্তা করব। অনুর দিকে তাকিয়ে রাগ দেখিয়ে বলল অনল। আপু, গাছে পানি দেওয়া শেষ হয়নি? ছাদের দরজার সামনে এসে বলল তিনু। সঙ্গে অনল এবং অনিক একটু চমকিত হলো যেন। আসলে চমকায়নি, অবাক হওয়ার অভিনয় করছে মাত্র। অনিক আসার আগেই তিনুকে বলেই এসেছে। ঠোঁটে হাসি ফুটিয়ে বলে, আরে অনিক এবং অনল ভাইয়াও তো দেখি এখানে। উত্তরে অনিকও হেসে বলে, হ্যাঁ, ছাদটা একটু ঘুরতে আসলাম। ভালো আছো? জি, আপনি? আলহামদুলিল্লাহ। আরো কিছু কথা অনিক এবং তিনু চোখে চোখে বলে নেয়। এখান থেকে পালানোর জন্য অনু তাড়া দিয়ে বলে, মা আমায় ডাকছে তাই না? হ্যাঁ, তাড়াতাড়ি ভেতরে চল। অন্যদিকে তাকিয়ে আছে অনল। অনু তিনুর হাত ধরে হাঁটা ধরে। অনল এবং অনুর দৃষ্টির অগোচরে তিনুকে চোখ মারে অনিক। লজ্জায় রাঙা হয়ে যায় তখন তিনু। বড় দুজনের সম্পর্ক সাপে নেওয়ালে হলেও ছোট দুজনের ভাব গলায় গলায়। তিনু যখন ক্লাস 10-এ পড়ে তখন থেকেই দুজনের সম্পর্ক হয়। এখন তিনু ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ে, অনল পড়ছে মাস্টার্সে। অনিক অনার্স 2য় বর্ষে পড়ে একই ভার্সিটিতে। অনু অনার্স ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছে, এখনো ক্লাস শুরু হয়নি। ভার্সিটিতে ভর্তি হওয়া নিয়েও কত কাহিনী ঘটতে হয়েছে। কিছুতে অনলের ভার্সিটিতে ভর্তি হতে চায়নি সে, কিন্তু ওর চাওয়াতেই বা কি, বামের কথাই শেষ কথা। আর তাদের পেছনে কলকাঠি নাড়ছে বজ্জাত অনল। আমেনা বেগম রান্না করছিলেন। পিলুর জন্য মনটা ভালো নেই অনুর। খাওয়ার প্রতি রুচি মরে গেছে। একটু ঝালঝাল করে চিংড়ি দিয়ে নুডলস খেতে ইচ্ছে করছে। অনু রান্নাঘরের দিকে এগোয়, মায়ের উদ্দেশ্যে বলে, আম্মা, কি নুডলস খাবো। এই সময়? খুব খেতে ইচ্ছে করছে। আচ্ছা, রান্না শেষ হোক। কলিং বেলের শব্দ শুনে তিনি আবারও বললেন, ময়লাওয়ালা আসছে মনে হয়, যা তো ময়লাগুলো দিয়ে আয়। আমি রান্নাঘরে তোমার ময়লা নিতে আসছি? বেশি কথা না বলে যা বলেছি তাই কর। প্রচন্ড অনীহা নিয়ে ময়লার ঝুড়ি হাতে তুলে নেয় অনু। রাগে গজগজ করতে করতে দরজা খুলে ময়লাগুলো সামনে ধরে বলে, ময়লা নিয়ে বিদায় হন। সামনের লোকটি অবাক হয়ে তাকিয়ে আছে। ইতস্তত করে ক্ষীণ স্বরে বলে, আমাকে দেখে কি আপনার ময়লাওয়ালা মনে হচ্ছে? এবার অনু ভালো করে খেয়াল করে ময়লার ঝুড়ি নামিয়ে রাখলো। লোকটিকে দেখে তো ময়লাওয়ালা মনে হচ্ছে না। ফর্মাল ড্রেস, চোখে মোটা ফ্রেমের চশমা, দেখতে তো ভদ্রলোকই। অনু জিজ্ঞেস করলো, কে আপনি? জি, আমি অয়ন। চোখের চশমা ঠিক করে বলল ছেলেটি। অয়েন না কয়েন সেটা জানতে চাইনি। এখানে কেন এসেছেন? কাকে চান? জি, আমি একজন ডাক্তার। ডাক্তার কামাল স্যার আমায় পাঠিয়েছেন। অনু এবার উচ্ছ্বাসিত হয়ে বলল, ডাক্তার? আপনি কি পাখির ডাক্তার? অয়ন বিব্রত বোধ করতে লাগলো এই প্রশ্নে। পুনরায় চশমার ফ্রেম ঠিক করে বলল, জি না। তো আপনি কি গরুর ডাক্তার? কিন্তু আমরা তো গরু পালি না। জি না, আমি গরুর ডাক্তারও না, আমি মানুষের ডাক্তার। ও, আমরা তো কেউ অসুস্থ না। আমার তিতুস একটু অসুস্থ, তাই মানুষের ডাক্তার প্রয়োজন নেই। তাহলে কামাল আঙ্কেল আপনাকে কেন পাঠিয়েছে? ওহো, জি আসলে ওনার বন্ধুর প্রেসার মাপার জন্য। মানে বাবার? ওনার নাম খালেদ রহমান। উনি আমার বাবা হন। আসুন ভেতরে আসুন। আর কিছু মনে করবেন না, আমি ভেবেছিলাম ময়লাওয়ালা এসেছে। সমস্যা নেই। অয়ন ডাক্তারকে বাবার রুমে রেখে অনু নিজের ঘরে গিয়ে শুয়ে পড়ে। কিছুক্ষণ শুয়ে থেকে খাঁচা থেকে তিতুসকে বের করে হাতের উপর রাখে, মাথা চুলকে দেয়, কথা বলে। আমেনা বেগম রুমে এসে বলে, যা, আবার পশু পাখি নিয়ে বসেছিস? ও মা, কতবার বলছি ওদের পশু পাখি বলবে না, সুন্দর সুন্দর নাম রেখেছি আমি। আর এই টিয়া পাখির নাম তিতুস, ওকে তিতুস ডাকবে। তোর মতন এত রং ঠং তো আমি করতে পারবো না। সারা জীবন কুকুরকে কুত্তা আর বিড়ালকে বিলাই বলে এখন উনি পশু পাখির নাম রাখা শুরু করেছে। তাও আবার আজগুবি সব নাম। টেবিলের উপর বিরিয়ানির বাটি রাখা, অনেকদের বাসায় দিয়ে আয়। আমি কেন? তিনুকে পাঠাও। তুই কিন্তু সব কথাই ঘাটতারামি করিস অনু। তিনুকে পাঠানোর হলে তোকে বলতাম। তিনু কাজ করতেছে। আমেনা বেগম চলে যাওয়ার পর অনু বিড়বিড় করে বলে, সুযোগ পেলেই শুধু আমাকে খাটাইতে চায়। অনলদের বাড়ির বাগানে একটা দোলনা আছে। এখানে বসলে ফুলের ঘ্রাণে মন মাতোয়ারা হয়ে ওঠে। দোলনায় বসে অনল দোল খাচ্ছিল আর গুনগুন করে গান গাইছিল। বাড়ির গেটে এসে অনলকে দেখে মেজাজ বিগড়ে যায় অনু। আরো সামনে এগিয়ে গিয়ে অনলকে পাশ কাটিয়ে চলে যাবে ভাবে, তখনই অনলের ডাক পড়ে, চোরের মতো পালাচ্ছিস কেন? এদিকে আয়। কই পালাচ্ছি? আমি তো ভেতরেই যাচ্ছি। সামনে এসে বলল অনু। হাতের বাটি নিজের হাতে নিয়ে ঢাকনা খুলল অনল। চোখ বন্ধ করে ঘ্রাণ নিয়ে বলল, আহ, বিরিয়ানি
ঘ্রাণ শুনেই পেট অর্ধেক ভরে যায়। তাহলে ফিরিয়ে দেন, বাসায় নিয়ে যাই। আপনার পেট তো ভরেই গেছে। অনল ভ্রু কুচকে বলে। তুই ভীষণ কিপটা অনু। যাকগে, ওসব বাদ দে। একটু আগে তোদের বাসায় একটা ছেলেকে যেতে দেখলাম। কে রে? ডাক্তার, আব্বুর প্রেশার মাপতে এসেছে। আগে না কামাল আঙ্কেল আসতো? উনিই পাঠিয়েছেন। সত্যি বলছিস নাকি কাহিনী অন্য কিছু? অন্য কি কাহিনী হবে? তোকে দিয়ে বিশ্বাস কি? যাই হোক, ডাক্তারদের থেকে দূরে থাকবি। মোট কথা, ছেলেদের থেকে দূরে থাকবি। ঢং যত সব। আপনারা তো মাথা ব্যথা করা লাগবে না। ওই ডাক্তার বিবাহিত, 2টা বাচ্চাও আছে। এর মধ্যে খোঁজ নেওয়াও শেষ? খোঁজ নেব কেন? আন্দাজ করে বলেছি। তোর যেই গবেট মার্কা আন্দাজ। আচ্ছা, আমি এখন যাই, আপনি বাটি বাসায় নিয়ে যান। আরে দাঁড়া, এত তাড়া দেখাস কেন? তোর সঙ্গে একটা ইম্পর্টেন্ট কথা আছে। ইম্পর্টেন্ট কথা? তাও আমার সাথে? ইন্টারেস্টিং। আচ্ছা শুনি, কি কথা? বাটি ঢাকনা লাগিয়ে অনুর ওড়নায় হাত মুছে নিল অনল। রাগে মুখ বিকৃত করে ফেলে অনু, কিন্তু মুখে কিছু বলে না। ঢেকুর তুলে অনল বলে। তোর পুরো নামটা যেন কি? অনিতা না কি একটা নাম? ছ্যাঃ, মনে হচ্ছে গণিতের সঙ্গে একটা আকার যোগ করে গণিতা বানানো হয়েছে, আর সেখান থেকে অনিতা। তোর বাচ্চা কাচ্চা যখন হবে তখন তাদেরকে তোর জামাই গল্প শোনাবে। শোনো আমার গুলুমুলু কুলু কুলু আন্ডা বাচ্চারা, তোমরা কি জানো তোমাদের মায়ের আদি নাম কি ছিল? গণিতা ছিল। গণিতা থেকে অনিতা, এরপর আরো শর্ট করে রাখা হয়েছে অনু। তোমরা তোমাদের মাকে এখন থেকে ডাকবে গনু। না না, মাকে তো নাম ধরে ডাকা যায় না, ডাকবে গনু মাম্মাম। মনে থাকবে? দেখো যেন আবার গনু ডাকতে গিয়ে গরু ডেকে ফেলো না। তোমাদের মা যেই দজ্জাল, কেলেঙ্কারি বেঁধে যাবে বাড়িতে। এই হবে তোর ভবিষ্যৎ। অনলের কথা শুনে দাঁত কিরমির করে অনু, চিবিয়ে চিবিয়ে বলে। প্রথমত, আমার নাম আমি নিজে রাখি নাই, আব্বা আম্মা আকিকা দিয়ে রাখছে। দ্বিতীয়ত, আমার জামাই আপনার মতো বদ অসভ্য ইতর হবে না, যেসব উৎফট চিন্তা ভাবনা বা কল্পনা তার মাথায় আসবে। বুঝেছেন? বারুদের আগুনের মতো দাউ দাউ করে জ্বলছে অনুর মেজাজ। অনলকে ভর্তা বানাতে পারলে ও শান্তি হতো। সব সময় প্যারা তো দেই, এখন আবার কি সব উল্টাপাল্টা চিন্তা ভাবনা করছে। নাম অনিতা হোক বা গণিতা, তাতে ওর কি, শালা বদ। রাগে হিসিস করতে করতে নিজের ঘরে আসে অনু। বারান্দা থেকে ফিসফিসানো শব্দ আসছে। অনু বারান্দায় গিয়ে দেখতে পায় তিনুকে। হুট করে অনু আসায় অপ্রস্তুত হয়ে পড়ে তিনু। তুই এখানে কি করছিস? ভ্রু কিঞ্চিত বাঁকা করে প্রশ্ন করে অনু। অনুর ঘরের বারান্দা থেকে অনেকের ঘরের বারান্দা স্পষ্ট দেখা যায়, তাই তিনু অনুর ঘরে এসেছিল। দুজন দুজনকে দেখে ফোনে কথা বলছিল। আগে অবশ্য অনু এবং তিনু এই রুমেই থাকতো, কিন্তু পশু পাখিতে ভয় পায় তিনু। সারাক্ষণই পাখি ঘরে উড়াউড়ি করে, ভয় পায় তিনু এটা। যদি কামড়ে দেয় বা খামছে দেয়, তিনুকে চুপ থাকতে দেখে ধমক দিয়ে অনু বলে। এখন আবার চুপ করে আছিস কেন? আসলে আপু, তোমার পাখিকে দেখতে আসছিলাম। খাঁচায় রাখা তো, তাই ভয় পাইনি। অনু কেমন করে যেন একবার তাকিয়ে বলল। ঠিক আছে, এখন নিজের ঘরে যা, তিতুসকে খাঁচা থেকে বের করব। কোন আচ্ছা। রকম পালিয়ে বাঁচে তিনু। একবার যদি ধরা খেয়ে যেত তাহলে বাসায় তৃতীয় যুদ্ধ বেঁধে যেত এতক্ষণে। রাত 10:20। জেসি আর শুভা অনুদের বাসায় এসেছে। প্রতি শুক্রবারে সবাই একসঙ্গে বসে ভূতের মুভি দেখে। ওরা দুজন অনু স্কুল এবং কলেজ ফ্রেন্ড, তাই তিনজনের পরিবারেই তিনজন বেশ সুপরিচিত। জেসি উত্তেজিত হয়ে বলে। ইস দোস্ত, আজকে যে মুভিটা দেখা হবে এটা কিন্তু অনেক ভয়ঙ্কর। আজকে কোন মুভি দেখা হবে? ইভিল ডেড, অনল ভাইয়া বলেছে। আজকে তোরা মুভি দেখিস, আমি দেখবো না, বলল অনু। কেন, তোর আবার কি হলো? ওই বজ্জাত অনলকে আমার পছন্দ না, একদম পছন্দ না। তোদের তো একটুও পচায়নি, কিন্তু আমি একটু ভয় পেলেই হলো। পারে না শুধু তখন এলাকায় মাইকিং করতে। আরে বাদ দে তো, এসব ব্যাপার না। তোর কাছে কোনো ব্যাপার না হতে পারে, কিন্তু আমার কাছে অনেক কিছু। মান সম্মান বলে কথা। প্লিজ প্লিজ এমন করিস না। তুই না দেখলে আমরা কিভাবে দেখবো? রাগে ফুঁসে উঠে অনু বলে। আকতি করে বলল শুভা। শুভার সঙ্গে জেসি অনুকে বোঝাতে লাগলো। অবশেষে দুজনের অপরন্ত অনুরোধের কারণে অনুকে রাজি করতে হয়েছে। 10:25 অনিক এবং অনল এসে হাজির হয়। এসে বসতে না বসতে অনুকে ফরমাইশ করে বলে। অনু, আমার জন্য এক গ্লাস শরবত নিয়ে আয় তো। শরবত? শীতের সময় কেউ শরবত খায়? আমি খাই, আর তুই বানাবি, যা। পারবো না, ফ্লাক্সে চা বানিয়ে রেখেছে মা, চা খান। আন্টি বানিয়ে রেখেছে বলেই চা খাবো না। তুই আমার জন্য শরবত বানাবি, গুড়ের শরবত, এবং সেটা এখনই। হারিয়া। মেজাজ দেখিয়ে অনু রান্নাঘরে চলে আসে। চিবিয়ে চিবিয়ে বলে।
তোকে আমি শরবতের মধ্যে ডুবাবো, অসভ্য বেটা। রাগে গিজগিজ করতে করতে কিছুক্ষণ রান্নাঘরে পায়চারি করে অনু। হঠাৎ করে বুদ্ধি উদয় হয় মাথায়। এক গ্লাস পানি চুলায় বসিয়ে দেয়। 10টার মতো কাঁচামরিচ 2 টুকরো করে ওই পানিতে ছেড়েও দেয়। পানি বলক আসার পর ছাঁকনি দিয়ে ছেঁকে অর্ধেক পানি গ্লাসে নেয়। তারপর ফ্রিজ থেকে ঠান্ডা পানি বের করে গ্লাসের গরম পানির সঙ্গে মিক্সড করে। 1 চামচ ঝোলা গুড় আর 5 চামচ লবণ মিশিয়ে তৈরি করে স্পেশাল শরবত। গ্লাস হাতে নিয়ে বাঁকা হাসি দিয়ে সৌদক্তিক্ত করে এবার তোমার শরবত খাওয়ার শখ মিটবে চান্দু। শরবত নিয়ে ড্রয়িং রুমে যায় অনু। মুভি অলরেডি শুরু হয়েছে। গ্লাস নিয়ে অনল বলে, তো লেট লতিফ হলে চলে? অনু কিছুই বলল না। অপেক্ষায় রইল অনলের শরবত পান করা দেখার জন্য। আরাম করে বসে অনল শরবতে চুমুক দেয়। এক ঢোক গিলতে প্রায় চেঁচাতে গিয়েও নিজ হাত দ্বারা মুখ বন্ধ করে রাখে। রক্তবর্ণ চক্ষু দ্বারা সে তাকিয়ে রয়েছে অনুর দিকে। ওর মুচকি হাসি যেন অনলের শরীরে আগুন ধরিয়ে দিচ্ছে। মুভি না দেখে কাউকে কিছু না বলে অনল বাসায় চলে যায়। অনু ভেবেছিল এখন হয়তো বকা দিবে, কিন্তু এমন কিছুই হলো না। উপস্থিত সকলেই অবাক হয় এমন কাণ্ডে। প্রশ্নবোধক দৃষ্টিতে অনুর দিকে তাকাতে অনু বলে, স্পেশাল মরিচ সেদ্ধ শরবত, আজকে আরাম করে ছবি দেখতে পারবো। সকলেই অবাক হয়। আবার এটা ভেবে মনকে সান্ত্বনা দেয় যে এমন সব কূটনৈতিক কাজ অনুর পক্ষেই সম্ভব। অনেক হতাশ হয়ে বলে, কবে যে তোমাদের ঝগড়াঝাটি মিটবে? যাই গিয়ে ভাইয়ার রাগ কমাই। অনেক চলে যাওয়ার পর মন খারাপ করে বসে থাকে তিনু। আজ মুভি দেখে সে একটুও মজা পাবে না, তাই নিজের রুমে চলে গেল ঘুমোতে। জেসি বিরক্ত হয়ে বলল, ধুর, মাত্র 3 জনের ভূতের ছবি দেখে কোনো মজা আছে? তিনুও চলে গেল, আমিও যাই, ঘুমাবো। আমিও যাব। বলল শুভা। তারপর দুজনে মিলে চলে গেল অনুর রুমে। অনু সোফার উপর ভাব নিয়ে বসে বলল, যা, আমি একাই দেখবো। সাহস নিয়ে একা মুভি দেখার আশা করলেও সেই আশা বেশি দূর এগোলো না। ভূতের সিন আসার আগে ভয়ঙ্কর শব্দ শুনেই অনু কুপকাত। দ্রুত টিভি বন্ধ করে ঘরে চলে যায়। জেসি আর শুভার মাঝখানে ঘাপটি মেরে শুয়ে পড়ে। ভূতের ছবি একা দেখা অনুর কাম্য নয়। সকালের দিকে এলোপাথারি ধাক্কাধাক্কিতে ঘুম ভাঙে অনুর। চোখ কচলে বিছানায় বসতেই দৃষ্টি যায় তিনুর দিকে। বিরক্তিসূচক চয়ের মতো শব্দ করে অনু বলে, এভাবে ডাকলি কেন? আরে আগে ড্রয়িং রুমে আসো তাড়াতাড়ি। তিনি এক প্রকার টেনেই নিয়ে গেল অনুকে। ড্রয়িং রুমে গিয়ে চমকে যায় অনু। অনলের কোলে পিলুকে দেখে খুশিতে লাফিয়ে ওঠে। ছমেরে অনলের কোল থেকে নিজের কোলে নিয়ে আদর করতে থাকে। আনন্দিত হয়ে অনলকে জিজ্ঞেস করে, কোথায় পেলেন ওকে? আপনি যে বললেন কুকুর নিয়ে গেছে। ও তো পিলু নয়। তাহলে? তোর চোখের মাথা গেছে রে অনু। চোখ কষলে ভালো করে দেখ, এটা খরগোশ না, ওর মতো দেখতে একটা ছোট বিড়াল ছানা। এবার অনু ভালো করে তাকিয়ে দেখলো আসলে খরগোশের মতোই ধবধবে সাদা বিড়াল ছানাটি। একদম ছোট্ট বাচ্চা, কি কিউট। অনুকে চুপ থাকতে দেখে অনল বলল, পিলুর মতো দেখতেই দোকান থেকে একটা বিড়াল কিনে আনলাম। যেভাবে কান্নাকাটি শুরু করেছিলি। তাতে আপনার কি? তাসিনকে বললেই তাসিন কিনে দিত। কই তাসিন আর কই আমি? আমার লগে কি তাসিনের যায়? তাসিন আমার বয়ফ্রেন্ড, কিন্তু আপনি কে? আমার পড়শি শুধু। শুধু পড়শি না, আন্টির বেস্ট ফ্রেন্ডের ছেলেও আমি। ভুলে যাস না, যেই সেই লোক না আমি। আমি হলাম অনল। আপনি একটা কচুর নল। রেসপেক্ট দিয়ে কথা বলো না। তুই জানিস তুই কার সঙ্গে কথা বলছিস? জানি, মহারানী ভিক্টোরিয়ার জামাইয়ের বাড়ির দারোয়ানের বাড়ির কাজের লোকের সাথে। তুই আমায় অপমান করলি অনু, অপমান। যার মন নাই তার আবার কিসের অপমান? একেই উপকারের ঘাড়ে লাথি, তুই হলি তার বড় প্রমাণ। যার মান নাই তার আবার কিসের অপমান? বাজে কথা। আচ্ছা বলেন তো আসল কাহিনী কি? কালকে মরিচ শরবত খাওয়ানোর পর আজ বিড়াল গিফট করলেন। আমি তো ভেবেছিলাম নির্ঘাত কোন শাস্তি অপেক্ষা করছে আমার জন্য। অনল মাথা দুলিয়ে হাসতে হাসতে বলে, চোরের মন পুলিশ পুলিশ। তবে তোর ধারণা ভুল নয়, শাস্তি তো তুই পাবি। কাল থেকে তোর ভার্সিটিতে ক্লাস না, আয় শুধু কলেজে। র‍্যাক কাকে বলে টের পাবি। কি করবেন আপনি? সেটা কলেজে আসলেই বুঝবি। এখন তো বলবো না, হাতে বেশি সময় নেই তোর সাথে প্যাচাল পাড়ার। আমি এখন যাই। অনল চলে গেল। ল্যাম্পপোস্টের মতো নির্জীব হয়ে দাঁড়িয়ে আছে অনু। আল্লাহ ভালো জানে কাল যে পরিমাণ কি নাস্তানাবদ করে ছাড়বে এই বেটা হতচ্ছাড়া। চুলের মাঝে হাত বুলাতে বুলাতে বাড়ি থেকে বের হয় অনল। বেশ হ্যান্ডসাম এক ছেলেকে বাড়ির সামনে দাঁড়িয়ে থাকতে দেখে থেমে যায়। ছেলের দৃষ্টি লক্ষ্য করে তাকিয়ে দেখে অনুর ব্যালকনির দিকেই তাকিয়ে আছে সে। অনল ছেলেটির দিকে এগিয়ে গিয়ে প্রশ্ন করে, ওই দিকে কি দেখো? ছেলেটি প্রথমে হকচকিয়ে গেলেও পরে নিজেকে সামলে নেয়। হাসি হাসি মুখ করে বলে, ইয়ে কিছু না, পাঠি দেখছিলাম। কিছু না, আবার পাখি দেখছিলে? নাম কি তোমার? জি তাসিন। তাসিন? ও মনে পড়েছে,
তুমি অনুর বয়ফ্রেন্ড? ছেলেটি এবার ইতস্তত বোধ করে, একটু ভয়ও লাগছে। কে না কে উত্তরের অপেক্ষায় তাকিয়ে রয়েছে অনল। কিছু না বলে চলেও যেতে পারছে না তাসিন। অন্যদিকে অনল মনে মনে বলছে, শালা পড়ছিস আজকে মাইন্ডকার চিপাই। তোর প্রেম করার শখ আমি মিটাচ্ছি। ক্যারেক্টারলেস ছেলে কখনো অনুর বয়ফ্রেন্ড হতে পারে না, পারে না, পারে না। ভাই, আপনি অনুর কে হন? প্রশ্ন করলো তাসিন। অনল তখন বলল, আমাকেই পাল্টা প্রশ্ন করা হচ্ছে এখন? আমি যেই হই না কেন, আমি অধিকার তোমার চেয়ে অনেক বেশি। আমি খুব ভালো করেই জানি তুমি অনুর বয়ফ্রেন্ড। তোমাদের সব খোঁজ খবরও আমি নিয়েছি, শুধু সামনাসামনি দেখলামই আজ। অনু ছাড়াও যে তোমার আরো কতগুলো জিএফ আছে সেই খবর কিন্তু আমার আছে। অনুকে গাপ্পি মাছ ভেবে জালে আটকে ফেলবা, আর আমি তা হতে দেব এটা ভুলেও ভেবো না। সো সময় থাকতে আউট হও। আপনার পরিচয়টাই এখনো জানলাম না, আর আপনি হুমকি ধামকি দিচ্ছেন? আমার পরিচয় জানার দরকার নেই। অনুর সাথে ব্রেকআপ করার সময় জাস্ট জিজ্ঞেস করবা অনলকে, তাহলেই তোমার উত্তর পেয়ে যাবে। ওহো, আপনি তাহলে অনল ভাই। অনু আমাকে আপনার কথা বলেছিল। এ কথা শুনে অনলের অবস্থা এখন আকাশে ওড়ার মতো। একটু ভাবসাব নিয়ে দাঁড়িয়ে বলল, কি বলেছিল? অসভ্য, বেয়াদব, ইতর, কুত্তা, হতচ্ছাড়া অনল নামে একটা ছেলে আছে, সম্পর্কে ভাইই ডাকি, আম্মুর বেস্ট ফ্রেন্ডের ছেলে, এরকম কথাই বলেছিল। আসলে আপনার কথা যতবার বলেছে ততবার গালিগুলো ব্যবহার করেছে, তাই আমারও মুখস্থ হয়ে গেছে। আপনি কিছু মনে করবেন না। সব ভাবসাব ধুলোর সঙ্গে একদম ধুলিস্বাদ হয়ে গেছে। শেষমেশ অনু এইগুলো বলেছে, তাও কিনা ওর সো কল্ড ক্যারেক্টারলেস বয়ফ্রেন্ডের কাছে। না, এই অপমান কিছুতেই সহ্য করা যায় না, একদম না। ওই অনুকে তো একটা উচিত শিক্ষা দিতেই হবে। তার আগে এই ব্যাটাকে এখান থেকে দূর করতে হবে। অনল পকেট থেকে ফোন বের করে আনামুলকে কল দেয়, বলে, দোস্ত, রাজীব আর চেলাপেলা পোলাপাইন যতগুলা আছে সবগুলারে নিয়ে বাড়ির সামনে আয়তো, অনুর বয়ফ্রেন্ডের পাইছি। ওপাশ থেকে কি বললো তা শুনতে না পেলেও তাসিনের হার্টবিট কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। সে কোনো রকমে বলে, ভাই, বেয়াদবি মাফ করবেন, আমি চলে যাচ্ছি। এই বলে তাসিন দ্রুত হাঁটা ধরে। অনল বাঁকা হাসে এই কাণ্ডে। অনুর ঘরের ব্যালকনি থেকে তাকিয়ে দেখে তিতুসকে খাঁচায় রেখেছে। দেখে মনে হচ্ছে অনলের দিকেই পাখিটা তাকিয়ে আছে। পাখির উদ্দেশ্যে অনল বলল, ওই পাখি তোর নাম যেন কি? টুসটুস না? যাই হোক, টিস বা টুসটুস একটা তো হবেই। শোন টুসটুস, তোর অনুর কপালে দুঃখ আছে, কাল শুধু ভার্সিটিতে আসতে দে। অতি শঙ্কা আতঙ্ক নিয়ে ভার্সিটিতে উপস্থিত হয়েছে অনু। গেটে দাঁড়ালেই কলেজ ক্যাম্পাস এবং মাঠটা সূক্ষ্মভাবে দৃষ্টিবন্দী হয়। তীক্ষ্ণ চোখে অনু মাঠে খুঁজে বেড়াচ্ছে অনলকে। হতচ্ছাড়া তো বলেছিল ভার্সিটিতে আসলে করা জার্ক দিবে। অনু নিজে নিজেকে সান্ত্বনা দিয়ে বলে, এসব র্যাগট্যাগে আমি ভয় করি না, তবুও কেমন জানি লাগে। আচ্ছা, এত ভয় কেন পাচ্ছি আমি এই ইডিয়েটটাকে? একদম ভয় পাবো না আমি। এমনিতেই তার উপর আমার বেজায় মেজাজ খারাপ। আমার বয়ফ্রেন্ডকে হুমকি দেওয়া, শালা শুধু একবার যদি কালকে তোকে বাসায় পেতাম তবে দেখতি। আমার ভয় লুকিয়ে কেন ছিলি বল বল? আদতে অনল লুকিয়ে ছিল না, বরং বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে গিয়েছিল। তাসিনের কাছে হুমকির বিবৃতি শুনে তৎক্ষণাৎ তোর বাসায় গিয়েছিল অনু। সকালে পায়নি, বিকেলেও পায়নি, এমনকি রাতেও নয়। ওই সময় অনলের উপর রাগ ঝাড়তে না পেরে মনকে এই বলে সান্ত্বনা দিয়েছে যে অনুর ভয়ে অনল পালিয়েছে। আরে ভাই, মেজাজ ঠান্ডা তো করতেই হবে। মেজাজ ঠান্ডা করার জন্য ভক্কর বলে মনকে বোঝানো সঠিক কাজ, একদম সঠিক। কলেজের গেটের সামনে পাইচারি করতে করতে জেসি এবং শুভার জন্য অপেক্ষা করছে অনু। চাইলে আগে এসে ক্লাসে চলে যেতে পারে, কিন্তু সে খুব ভালো করেই জানে অনলের চোখে ফাঁকি দিয়ে ক্লাসে যাওয়া অত সহজ অনুর জন্য হবে না। বরং অনেক বাধা বিপত্তি পেরিয়ে তবে সে ক্লাসে যেতে পারবে। সাহস অনুর অনেকই আছে, কিন্তু সে দেখাতে চাচ্ছে না। শুধু জেসি আর শুভা আসলেই মনের সাহস একটু জোর পায়, এই আর কি। অনু কি ভয় পায় নাকি? নেহি, কাভি নেহি। নিজের মনে সংলাপ বুনেই যাচ্ছে অনু, অথচ এখনো গাধি দুটা আসছেই না। বিরক্ত হয়ে কলই করে। তখন দেখতে পায় ওদের রিক্সা সামনে এসে থেমেছে। জেসি কল রিসিভ করেই ফেলেছিল। রিক্সা নজরে আসার পর কল কেটে দিয়ে অনু বলে, আমায় দেখেও কল রিসিভ করলি কেন? টাকা কি তোর জামাই রিচার্জ করে দেয়? ভাড়া মিটিয়ে দুজন এগিয়ে আসে। জেসি ওকে জড়িয়ে ধরে বলে, ম্যামের মেজাজ আজ চটে আছে কেন? ছাড় আমারে, আদিক্ষেতা দেখাবি না একদম। কতক্ষণ ধরে ওয়েট করতেছি। আমার কি দোষ? সুগারই তো রেডি হওয়া হয় না, ওর বাসায় গিয়ে 1 ঘন্টা ধরে বসে থাকা লাগছে। শুভা এ কথায় ফুঁসে উঠে বলে, একদম মিথ্যা বলবি না ছেমরি, তুই নিজেই লেট করে আসছিস। আমার রেডি হইতে 10 মিনিটও লাগে নাই। অনু চিৎকার করে বলে, হয়েছে, থাম দুইটা। তোরা দুইটা যে কি পরিমাণ ঢিলা কোম্পানি সেটা আমি ভালো করেই জানি। ভালো সাজা লাগবে না কারো। এখন আর ঝগড়া না করে ভেতরে চল, এমনি জান প্রাণ যায়।
ধমক খেয়ে দুজনেই মেয়েকে অভিমান করে চুপসে যায়। শেষের কথাটি শুনে শুভা জিজ্ঞেস করে, যাবে কেন? এত কিছু জানা লাগবে না, চল। 3 বান্ধবী মিলে ভেতরে যায়। আল্লাহ আল্লাহ জপছে অনু। ক্যাম্পাসের কোথাও অনলকে চোখে পড়লো না। যাক বাবা, বাঁচা গেল। কলেজ ভবনে যাওয়ার প্রথম সিঁড়িতে পা রাখতে পেছন থেকে ডাক আসে। এই নিউ কামার, এদিকে আসো। 3 জনই পিছে ফিরে তাকায়। বিড়বিড় করে শুভা বলে, বেদ্যপ, তুই চামার। ওরা এগিয়ে যেতেই সামনে ছেলেগুলো জিজ্ঞেস করে, ফার্স্ট ইয়ার না? হুম। মাথা ছাকালো 3 জনে। গুড। ক্লাসে যাওয়ার আগে একটা কাজ করতে হবে। কি কাজ? বলছি, তার আগে তোমাদের নামগুলো বলো তো। ওর নাম শুভা, ওর নাম অনু, আর আমার নাম জেসি। তুমি আর শুভা এক সাইডে এসে দাঁড়াও। 3 জনকেই অবাক করে 3 জনের দিকে তাকায়। বুঝতেই পারছে না এরা ঠিক কি করতে চাচ্ছে। দাঁড়িয়ে আছো কেন? যা বললাম চুপচাপ তাই করো। পুনরায় বলল ছেলেটি। জেসি এবং শুভা এক সাইডে এসে দাঁড়ালো। ছেলেটি এবার আরাম করে গাছের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে বলল, অনু, এবার একটা গান শোনাও তুমি। বাজ পড়ার মতো শব্দ হলো মনে হয় অনুর কানে। এক্ষুনি বাংলা সিনেমার মতো চারিদিকে বজ্রপাত হবে, ধিমতানা শব্দ হবে। না, এ হতে পারে না। এত নিষ্ঠুরতম কাজ কেউ করতে পারে না। কিন্তু হায়, এমন কিছুই হলো না। তোর ফিলিংসের দফারফা। অনুর চোখে মুখে বিস্ময় দেখে উপস্থিত ছেলেগুলো মুচকি মুচকি হাসছে। ভাবনার গহীন অতল থেকে বেরিয়ে এসে অনু প্রশ্ন করে, গান গাইবো কেন? তাছাড়া আমি গান গাইতে পারি না। গাইতে না পারলেও কিছু করার নেই, গাইতেই হবে। এটা তোমার জাগ। এত নতুন স্টুডেন্টদের মধ্যে আমাকেই কেন র‍্যাক দেওয়া হলো? কারণ তোমাকে আমাদের পছন্দ হয়েছে। লক্ষ্যে একটা মেয়ে তুমি। এখন সময় নষ্ট না করে গান শুরু করো। একটু পরেই তোমাদের ক্লাস শুরু হবে। প্রথম দিনই দেরি করা ঠিক হবে না, তাইলেই স্যার নিকনেম দিয়ে দিবে লেট লতিফ। ক্লাস টিচার কিন্তু ভারী সাংঘাতিক। হাত ঘড়িতে সময় দেখে কথাগুলো গড়গড় করে বলল পাশের ছেলেটি। কিন্তু অনু তো দমে যাওয়ার পাত্রী নয়। অনল জার্ক দিলে ভিন্ন বিষয় ছিল। ওই ছেলে ঘাটতার। কথা না শোনা উপায় থাকতো না, কিন্তু এদেরকে ভয় দেখানো যাবে। অনলের কথা বললে ভয় পাবে নিশ্চয়ই, কারণ এই ভার্সিটিতে নাকি অনলের অনেক নাম ডাক আছে। সে শুনেছে। গলাটা পরিষ্কার করে ভাব নিয়ে অনু বলল, আপনারা কোন ইয়ারে পড়েন? অনার্স ফাইনাল ইয়ার। অনলকে চেনেন নিশ্চয়ই? চিনি, সিনিয়র ভাইয়া। গুড। জানেন সে আমার কে হয়? এবার ভাবটা বেড়ে গেল অনুর। উত্তরে ছেলেটি জিজ্ঞেস করলো, কে হয়? আমার মায়ের বেস্ট ফ্রেন্ডের ছেলে। অনল ভাইয়া, তোমার নানুর মেয়ের বেস্ট ফ্রেন্ডের ছোট ছেলের বড় ভাই। হোক, তাতে কিছু যায় আসে না। যা বললাম তাই করো। কচুটায় প্যাচে কি সম্পর্কের কথা বললো রে বাল? মাথা চুলকে বিড়বিড় করে বলল অনু। তবে এটা বোঝা যাচ্ছে অনলকে ওরা ভয় পায় না। প্রচুর নাম ডাক কলেজে তার। এটা তো ভুল। প্রচুর নাম ডাক কলেজে তার। ধুর, ছেলেগুলো এবার তারা দিয়ে বলল, অনেক সময় নষ্ট করেছো। জার্গের শাস্তি বাড়িয়ে দেওয়া হলো। এবার আমাদের সিলেক্ট করা গান গাইতে হবে। তুমি মমতাজের বন্ধু যখন বউ লইয়া গানটি গাইবে এখনই, আর একটা কথাও বাড়াবে না। তৃষ্ণায় অনুর গলা শুকিয়ে যাচ্ছে। এই বানরের দলগুলো দেখি অনলের চেয়েও ডেঞ্জারাস। জেসি আর শুভা অসহায়ের মতো তাকিয়ে আছে। অনু কাঁদো কাঁদো হয়ে বলে, আমি গান গাইতে পারি না। এসব কথা শুনবো না খুকি। যেভাবে পারো সেভাবেই গাও, কোনো সমস্যা নেই। গাইতেই হবে? হ্যাঁ খুকি। অনুর ইচ্ছে করছে এখন হাত পা ছড়িয়ে বসে কাঁদতে, যেমনটা ছোটবেলায় করতো। কিন্তু এখন সে বড় হয়ে গেছে। ছোটবেলায় কেউ না হাসলেও এখন সবাই হাসবে, প্রাণ খুলে হাসবে। বিনা টিকেটে ফ্রিতে বিনোদন কেই বা নিতে চায়, যেমনটা এখন চাচ্ছে বান্দরের দলগুলো। অনু মনে মনে ভাবছে অনেকগুলো বানর পালবে সে, আর এই ছেলেগুলোর নামে বানরের নাম রাখবে। বদ অসভ্য নাইজেরিয়া। আশেপাশে তাকিয়ে অনু প্রস্তুতি নিচ্ছে। ছেলেগুলো তারা দিয়েই চলেছে। গান না গাইলে যে রক্ষে নেই তা হাড়ে হাড়ে বুঝতে পারছে। অবশেষে বাণিজ্যতের ফালুদা করে অনু গান গাইতে শুরু করে। বন্ধু যখন বউ লইয়া আমার বাড়ির সামনে দিয়া রঙ্গ কইরা হাইটা যায়, বুকটা ফাইটা যায়, ফাইটা যায়, বুকটা ফাইটা যায়। অনু চোখ কাঁদো কাঁদো। দুঃখের কথা আর কি বলবো। এই সিচুয়েশনে অনুর গান শুনে জেসি আর শুভারও হাসি পাচ্ছে। কিন্তু বান্ধবীর বিপদে হাসাটা অনুচিত, তাই আপ্রাণ চেষ্টা করেই চলেছে হাসি আটকানোর জন্য। ছেলেগুলো মিটিমিটি হাসছিল। বলল, সুর হয়নি খুকি, আরেকবার গাও, এবার হবে। দ্বিতীয়বার গাওয়ার সময় জেসি আর শুভা নিজেদের হাসি আটকে রাখতে পারলো না। ফিক করে দুজনে হেসে ফেললো। এবার ছেলেগুলো শব্দ করে হাসা শুরু করে। আর অনুর ইচ্ছে করছে সবগুলোরও মেরে মাটি চাপা দিয়ে রাখতে। বান্ধবী দুটো মির্জাফরের বংশধর বোঝাই যাচ্ছে। ছেলেগুলো হাসি থামিয়ে ওদের দুজনের উদ্দেশ্যে বলল, এই তোমরা হাসলে কেন? এখন এর সঙ্গে তোমরাও গান গাইবে। শুরু করো। অনু খুকি, আরেকবার গান গাও তো। রাগে গিজগিজ করছে অনু।
কিন্তু জেসি আর শুভাকেও গাইতে বলেছে বলে খুশি হয়েছে। মির্জাফরের বংশধর এবার বুঝ মজা। তিনজনের বেসুরা কণ্ঠে গান শুনে ছেলেগুলো হেসে খাচ্ছে। অনু পারলে চোখের দৃষ্টিতে ওদের ভস্ম করে দেয়। ক্লাসরুমের ঘন্টা পড়ার পর ওরা বলল, অনেক সুন্দর গেয়েছো তোমরা, মাঝে মাঝে আমাদের একটু গান শুনিও কেমন? খুকিরা, এখন ক্লাসে যাও। গান শুনলে মরলি না কেন বান্দরের দল? গানের সঙ্গে বিষ মেশানোর সুযোগ থাকলে সেই বিষ তোদের গিলাতাম। অসভ্য, বেইজ্জতি করে এখন আবার গুড লাক। ইস, প্রথম দিনই বেইজ্জতি। কড়া দৃষ্টিতে ওদের দিকে তাকিয়ে মনে মনে কথাগুলো বলল অনু। তারপর 3 তলায় চলে গেল। হুট করে সিঁড়ির পাশের ক্লাস থেকে অনল বেরিয়ে আসে। অনুর পথ রোধ করে কানে কানে বলে, র্যাক কেমন লাগলো অনু? ওদেরকে আজই একটা ট্রিট দেব বুঝলি? একদম আমার শেখানো বুলি তোর উপর ঝেড়েছে। আহা, আমি কত ভালো প্রশিক্ষণ দেই। অনু অবাক হয়ে বলে, তার মানে আপনি ওদেরকে এসব শিখিয়ে দিয়েছিলেন? অনল ঠোঁট বাঁকিয়ে হাসতে হাসতে উপর নিচ মাথা ঝাঁকায়। রাগে অনু দৌড়ানো দেয়। অনলও দৌড় শুরু করে। তখন হাতে থাকা কলমটা ছুঁড়ে মারে অনলের দিকে। কিন্তু বিধিবাম, ভাগ্য খারাপ থাকায় অনলের গায়ে কলমটি লাগেনি, লেগেছে স্যারের গায়ে। স্যার কিছু বুঝে ওঠার আগে অনু, জেসি আর শোভা দৌড়ে ক্লাসে চলে যায়। আল্লাহ ভালো জানে মুখ দেখেছে নাকি। স্যার ক্লাসে আসার আগে মাঝখানে সারিতে ঘাপটি মেরে বসেছিল 3 জন। প্রিন্সিপাল সহ সব টিচাররা এসে নিজেদের পরিচয় দিয়ে গেছে। তারা চলে যাওয়ার পর ক্লাস টিচার পরিচয় পর্ব শুরু করে। অনু, জেসি আর শুভা ভয় তটস্থ হয়ে রয়েছে। ওদের পরিচয় পর্ব শেষ হওয়ার পর হাফ ছেড়ে বাঁচে, কারণ স্যার ওদের দেখেনি। দেখলে নির্ঘাত এখানেও একটা বেজ্জতির শিকার হতে হতো। ভার্সিটির প্রথম দিনটাই বাজেভাবে শুরু হলো। দেখ, সব হয়েছে ওই বজ্জাত অনলের জন্য। শুভা তখন ফিসফিস করে বলে, অনল ভাইয়া, এটা কিসের প্রতিশোধ নিল রে? মরিচ সেদ্ধ শরবত খাওয়ানোর জন্য। কপাল, সবই কপাল। এসব আজগবি রেসিপি কেন যে তোর মাথায় আসলো? এই আজগবি রেসিপির জন্য মান সম্মান সব শেষ হলো। আক্ষেপ করে বলে জেসি। অনু মৃদু ধমক দিয়ে বলে, চুপ কর মির্জাফরের বংশধর। আমার চেয়ে বেশি বেইজ্জতি তো আর তোদের হয়নি। আর তোরা কেমনে পারলি ওই সময় হাসতে? কি করব, হাসি পাচ্ছিল চোখ। সময় আসুক আমার, তখন বোঝাবো হাসি কাকে বলে, কত প্রকার এবং কি কি। 3টা ক্লাস করার পর ছুটি হয়ে যায়। তাসিন অনুকে নিতে এসেছে। জেসি এবং শুভাকে বিদায় দিয়ে অনু তাসিনের বাইকে করে বাড়ি আসে। অনু বাড়ির ভেতর চলে যাওয়ার পর অনলের মুখোমুখি হয় তাসিন। ভ্রু নাচিয়ে বলে, কি খবর ছোট ভাই? তোমারে না বলছিলাম অনুর সাথে ব্রেকআপ করতে? তাসিন, আপনার কথায় ব্রেকআপ কেন করব ভাই? তাছাড়া আমি তো এটাই বুঝি না, আপনার সমস্যাটা কি? আমরা দুজন দুজনকে ভালোবাসি, মাঝখানে আপনি কেন আসছেন? অনল অনেকের দিকে তাকিয়ে বলে, দেখলি সাহস কত এই ছেলের? এই এতক্ষণ ভালো করে কথা বললাম, ভালো লাগেনি? কিসের ভালোবাসা? অনু তো একটা বোকা গাধি। ভালো লাগা ভালোবাসার তফাতই বোঝে না। আমি ড্যাম শিওর ভালোবাসা কি সেটা বুঝলে তোমার মতো ক্যারেক্টারলেস একটা ছেলের সঙ্গে কখনোই রিলেশন করতো না। আদারওয়াইজ ও তো জানেও না তোমার আরো কতগুলো মেয়ের সঙ্গে রিলেশন আছে। তুমি তো একা ওরে ভালোবাসো না। সময় থাকতে এখনো ভালো করে বলতেছি, অনুর পথ থেকে সরে দাঁড়াও। দেখেন ভাই, আমি আপনার সাথে ঝামেলা করতে আসি নাই। আমি আরও মেয়ের সাথে রিলেশন করি বা যাই করি, আপনার তাতে কি? অনুর তো সমস্যা নাই, হুদাই আপনি ঝামেলা পাকাইয়েন না। বুঝছি, সোজা কথা শোনার মতো ছেলে তুমি না, ঘাট তেরা আসো। তবে আমার চেয়ে বেশি না। লাস্ট ওয়ার্নিং দিতেছি, অনুর পথ থেকে না সরলে আমার চেয়ে খারাপ কেউ হবে না। আপনি যা পারেন কইরেন, আমি অনুকে ছাড়ব না, আর অনু আমাকে ছাড়বে না। ওভার কনফিডেন্স হয়ে গেল না? তুমি অনুরে না ছাড়লেও অনু তোমায় ছাড়বে। পারলে চেষ্টা করে দেখতে পারেন। অনেক কষ্টে অনুর মন গলিয়েছি। আমার প্রতি ওর অগাধ বিশ্বাস আর ভালোবাসা আছে। তাছাড়া আপনাকে এমনিতেও অনু পছন্দ করে না, সহ্য করতে পারে না। আপনার কথায় অনু আমায় ছাড়বে না। ছাড়বে ছাড়বে, জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। তাসিন আর কিছুই বলো না, বাইক নিয়ে সেখান থেকে চলে যায়। অনেক তখন বলে, বাদ দাও না ভাই, কি দরকার অযথা ওদের মধ্যে ঝামেলা করার? দরকার আছে অনেক। ছেলেটা ভালো হলে আমি এমন করতাম না, কিন্তু ছেলেটা প্লে বয়, ক্যারেক্টারলেস। আরো অনেকগুলো মেয়ের সাথে ওর রিলেশন আছে। কিছুক্ষণ নীরব থেকে অনেক বলে, ভাই একটা কথা বলি। বলো। তুমি কি অনুকে ভালোবাসো? অনেকের কথা শুনে অনল ফিক করে হেসে ফেলে। মাছি তাড়ানোর ভঙ্গিতে বলল, উস, পাগল হলি নাকি তুই? আমি কেন অনুকে ভালোবাসতে যাব? তাহলে সারাক্ষণ তুমি ওর পিছনে লেগে থাকো কেন? ওর রিলেশনও ভাঙতে চাচ্ছ? পেছনে লাগি বলতে ওকে জ্বালাতে আমার ভালো লাগে, ও রাগলে আরো বেশি ভালো লাগে। বাকি রইল রিলেশনের কথা। ওই মাথা মোটা মেয়ে ভালো খারাপ এখনো কিছুই বুঝে না। বড় হয়েছে শুধু হাতে পায়ে। হ্যান্ডসাম হলে আর কয়েকদিন
পিছু পিছু ঘুরলেই ওর মন গলে যায়। ছেলে ভালো নাকি খারাপ সেটা তো মানুষ আগে খোঁজ খবর করে। ওর ওই বয়ফ্রেন্ড ভালো না, বললাম না, 1 নাম্বারের ক্যারেক্টারলেস। এজন্যে আমি চাচ্ছি না তাসিনের সাথে ওর রিলেশন থাকুক। বুঝলাম না, এখন কথা হচ্ছে ছেলের ক্যারেক্টারলেস হোক অথবা ভালো হোক তাতে তোমার কি? মানে আমাদের কি? জীবন ওর, সিদ্ধান্ত ওর, যার সাথে ইচ্ছা রিলেশন করুক। এটা সিদ্ধান্ত নয়, অনেক আবেগ। অনু আবেগের বশে কোনো ভুল কাজ করুক কিংবা কারো দ্বারা ওর ক্ষতি হোক, এটা আমি চাই না। এরপর হাত ঘড়িতে সময় দেখে বলল, এখন যাই, এনামুল দেখা করতে বলেছে। আচ্ছা যাও। অনেক বাড়ির ভেতর যাওয়ার পর অনল আসে অনুদের বাসায়। তিনও দরজা খুলে দেয়। অনু কি করে? জিজ্ঞেস করে অনল। আপু ঘুমাচ্ছে, এসে শুয়ে পড়েছে। অলসের অলস, বিড়ালটা কোথায়? আপুর ঘরেই। চলো তো যাই। তিনুকে নিয়ে অনল অনুর ঘরে আসে। ঘরে ফ্লোরে বসে আছে বিড়াল ছানাটি। বিড়ালটি হাতে নিয়ে অনল তিনুকে বলল, ওই কুম্ভকর্ণটাকে ডেকে তোলো। হুম, আপু বকবে, আপনি ডাকেন। আমারে টাকা লাগবে না, তিনি ওই অশুভ লোকটাকে বল চলে যেতে। অনল বিড়ালটির মাথা চুলকে দিতে দিতে বলে, তুই ঘুমাসনি নাকি ঘুমিয়ে ঘুমিয়ে মাছ ধরিস? একদম বাজে কথা বলবেন না, বিরক্ত লাগতেছে আপনাকে। আপনি চলে যান। এত রেগে আছিস কেন? র‍্যাগ দেওয়ার জন্য? কথাই বলবেন না আপনি, যান বলছি। শোয়া থেকে উঠে বসলো অনু, যেন হাতের থাবাতেই অনলকে ঘায়েল করে ফেলবে। উফ, কি রাগ বাবা। আমার কি দোষ? আমি তো আর তোকে শাস্তি দেইনি। আপনি দেননি, কিন্তু আপনার কথা মতোই তো ওরা কাজ করেছে, তাই না? তা করেছে। আচ্ছা, কাল যে তোর টুসটুস পাখিকে সব বললাম, তোকে সাবধান করেনি? ওর নাম টুসটুস না, তিতুস। রাগ দেখিয়ে বলল অনু। ওই একই হলো, তোর মতোই অদ্ভুত নাম তোর পশু পাখির। মনে থাক না? আপনাকে মনে রাখতে বলেছে কে? এক্ষুনি আপনি আমার ঘর থেকে বের হয়ে যাবেন। বের হব না। কি করবি? অনু বিছানা ছেড়ে তেড়ে আসা অনলের দিকে। অবস্থা ব্যাগতিক দেখে অনল দৌড় দেয়, নয়তো হাতে সবগুলো নখ হাতে দাবিয়ে দিবে। পেছনে দৌড়াতে গিয়ে অনু ধাক্কা খেলো বাবার সঙ্গে। অস্পষ্ট স্বরে তিনু বলল, সর্বনাশ। খালেদ রহমান ভীষণ রাগী মানুষ, নিশ্চুপ এবং গম্ভীর স্বভাবের। সামনেই মাথা নত করে দাঁড়িয়ে আছে অনু। তিনি তিরিক্ষি মেজাজে বলেন, সবসময় তো দৌড়াদৌড়ি কিসের? শান্তভাবে হাঁটা যায় না? সরি আব্বু। মাথা নত করেই বলল অনু। তিনি গললেন না, চেঁচিয়ে আমেনা বেগমকে ডাকলেন। হন্ততন্ত হয়ে আমেনা বেগম রান্নাঘর থেকে বেরিয়ে আসেন। খালেদ রহমান বললেন, মেয়েদের শিক্ষা দীক্ষা কিছু দাওনি না? মেয়েরা মায়ের থেকে শিখবে না তো কার থেকে শিখবে? কি হয়েছে? নিচু স্বরে জিজ্ঞেস করলেন আমেনা বেগম। কি হয়েছে সেটা তোমার মেয়েকে জিজ্ঞেস করো। এমন দুরন্তপনা স্বভাব বাদ দিতে বলো। নম্রতা, ভদ্রতা কিছু শেখাও। তিনি অনলের দিকে একবার বিভৎস দৃষ্টিতে তাকিয়ে চলে গেলেন বাইরে। এতক্ষণ একপাশে অনলও চুপ করে দাঁড়িয়েছিল। তিনি চলে যাওয়ার পর আমেনা বেগম জিজ্ঞেস করেন, কি করছিলি তোরা দুটোয়? অনল নিরপরাধের মতো বলল, আমার কোনো দোষ নেই আন্টি, তোমার মেয়ে তো আমায় দৌড়ানি দিয়েছে। এসব সত্যি অনু? হ্যাঁ সত্যি। কেন দৌড়ানি দিয়েছি সেই কারণটাও তার থেকে শুনে নিও। জিজ্ঞেস করলো না। জিজ্ঞেস করলেন মা। অনু দাঁত কটমট করে বলল। এরপর গটগট করে সে চলে যায় নিজের রুমে। দুজনের ঝগড়াঝাটি সম্পর্কে তিনি বেশ ভালো করে অবগত, তাই আর খাটালেন না এই বিষয়ে। অনু ভীষণ রেগে আছে বলে আর রাগালো না অনল। এই রাগ যে আবার কোনভাবে প্রকাশ করবে কে জানে। 5 বার ফোন দিয়েছিল তাসিন, ফোন সাইলেন্ট থাকায় শুনতে পায়নি অনু। বিছানায় গায়ে এলিয়ে দিয়ে ফোনটা হাতে নিতে দৃষ্টিতে পড়ে। কল ব্যাক করে সে, কিন্তু তাসিন কেটে দিয়ে ব্যাক করে। মনক্ষুণ্ণ হয়ে অনলের করা থ্রেটের কথা অনুকে জানায়। অগ্নিশিখা দাও দাও করে জ্বলছে অনুর দু চোখে। তৎক্ষণাৎ ফোন রেখে অনু অনলকে খুঁজতে যায়। আজকে তো ওর খবরই আছে। চায়ের দোকানে বসে পা দুলিয়ে দুলিয়ে চা পান করছিল অনল এবং ওর বন্ধুরা। দূর থেকে অনুকে আসতে দেখে রাজীব বলল, দোস্ত, অনু আসতেছে, দেখে তো মনে হচ্ছে রেগে ফায়ার হয়ে আছে। রাজীবের কথায় ঘাড় ফাঁকা করে পেছনে তাকায় অনল। ততক্ষণে অনু অনেকটাই কাছে চলে এসেছে। পায়ের গতি বাড়িয়ে অনলের সামনে এসে দাঁড়ায়। অনল এবার ঘুরে অনুর মুখোমুখি বসে চায়ের কাপে চুমুক দেয়। কোমরে হাত রেখে বড় বড় করে শ্বাস নিচ্ছে অনু। কাপের চাটুকু শেষ করে অনল অনুর উদ্দেশ্যে বলে, সাপের মতো হিসিস করছিস কেন অনু? তুই কি সাপের দেবী? এমনিতে অনলের উপর তার রাগের সীমা নেই, তার উপর এখন উল্টাপাল্টা কথা বলছে। রাগের মাত্রা দ্বিগুণ থেকে 4 গুণ হয়ে যায়। অনু কটমট করে তাকিয়ে থাকে অনলের দিকে। নাক ফুলিয়ে দাঁতে দাঁত পিষে বলে, আপনি তাসিনকে কি বলেছেন? তাসিনকে? ও, মনে পড়েছে। তোর সো কল বয়ফ্রেন্ডের কথা বলছিস? কি বলবো ওই বলদটাকে, কিছুই বলিনি। ঠোঁট উল্টে ভ্রু নাচিয়ে বলল অনল। অনু নিচের ঠোঁট কামড়ে রাগ কন্ট্রোল করার চেষ্টা করছে। চায়ের দোকানদার আর অনলের বন্ধুরা অনুর দিকে তাকিয়ে আছে। এখানে বেশি কিছু বলা মানে সিন ক্রিয়েট করা।
এলাকার সবাই জানে অনু শান্তশিষ্ট লক্ষ্মী মেয়ে। এই খেতাবগুলো বজ্জাত অনলের জন্য নষ্ট করতে চাচ্ছে না। তাছাড়া ওকে বলেও লাভ নেই, খাড়ার উপর অস্বীকার করে বসে থাকে। যা বলার আন্টিকে বলতে হবে। মনে মনে হিসাব কষিয়ে অনু চলে যাওয়ার জন্য উদ্যত হয়। কয়েক কদম এগোনোর পর অনল অনুর নাম ধরে ডাকে। ডাক শুনে পিছু ফিরে অনু অনলের দিকে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে, তারপর হনহন করে আবারও হাঁটা শুরু করে। অনল দৌড়ে যায় অনুর কাছে, পাশাপাশি হাঁটতে হাঁটতে বলে, এতদিন ভাবতাম ওই বলদটাকে বলদ বললেও সত্যিকার অর্থে বলদ নয়, কিন্তু আজকে প্রমাণ হলো ওই শালায় শুধু বলদই নয়, একটা রাম ছাগলও। অনু হাঁটার গতি কমিয়ে দিয়ে থেমে যায়, সঙ্গে অনলও থেমে যায়। অনু দাঁত মুখ খিচে বলে, আপনি কিন্তু বেশি রকম বাড়াবাড়ি করছেন। বাড়াবাড়ির কি দেখলি তুই? তোর এই সো কল্ড বলদ বিএফকে যদি আর দেখেছি এই এলাকায়, তাহলে ঠ্যাং ভেঙে রেখে দেব। তারপর একটা ভাঙা থালা হাতে দিয়ে 4 রাস্তার মোড়ে বসিয়ে দেব ভিক্ষা করতে। পাশে তুইও থাকিস, দুজন মিলে ভিক্ষা করবি। আপনি একটা নিকৃষ্ট, অসহ্য, বিরক্তিকর লোক। অনলের দিকে ক্ষিপ্ত হয়ে এগিয়ে গিয়ে বলল অনু। অনল মুচকি হেসে অনুর থেকে পিছিয়ে যায়, নিজের চুলের মাঝে হাত বুলাতে বুলাতে অনুর দিকে কিছুটা ঝুঁকে দাঁড়ায়। চোখ দুটো ছোট ছোট করেই বলে, জানি। দু হাতে ধাক্কা দিয়ে অনলকে সরিয়ে দিয়ে অনু বলে, আপনাকে আর কিছু বলবো না আমি তো এটাই বুঝি না, আমাকে নিয়ে এত কিসের সমস্যা আপনার? থাকবো না আর এই এলাকায়, মাকে বলে চলে যাব। তাই নাকি? চলে যাবি? আমিও দেখব তুই আন্টিকে কি করে রাজি করাস। রাগে চোখ মুখ গাল লাল হয়ে আছে অনুর, পারছে না শুধু অনলকে পানি ছাড়াই গিলে খেতে। অনল বেশ উপভোগ করছে অনুর এই রিয়াকশন। অনলকে মুচকে মুচকে হাসতে দেখে আরো রাগ বেড়ে যায় অনু। জিদ্দে বলে, অসভ্যের মতো হাসবেন না। কেন রে অনু, তুই পেঁচি মুখী বলে কি আমিও পেঁচা? আমি তো হাসতে পারি। অনু আর কথা না পারিয়ে হাঁটা শুরু করে। অনল শব্দ করে হাসতে হাসতে বলে, রাগলে তোকে লাল টমেটোর মতো লাগে অনু। অনু দাঁড়িয়ে যায়, অনলের দিকে ঘুরে দাঁড়িয়ে শান্ত কণ্ঠে জিজ্ঞেস করে, আপনি কি আমায় ভালোবাসেন অনল ভাই? অনলের হাসি থেমে যায়, চুপ করে তাকিয়ে থাকে অনুর দিকে। উত্তরের জন্য অপেক্ষায় দাঁড়িয়ে রয়েছে অনু। শান্ত শীতল বাতাস দুজনকে ছুঁয়ে দিচ্ছে। হঠাৎই অনল ফিক করে হেসে বলে, তোকে ভালোবাসতে যাব আমি? তোর চাইতে তো রাস্তার কোনো পাগলিকে ভালোবাসাও উত্তম। এবার মনে হচ্ছে রাগে কান দিয়ে ধোয়া বেরোচ্ছে অনুর। চারপাশে অনলকে মারার জন্য কিছু খুঁজছে। এদিকে পেটে হাত চেপে অনল হেসেই চলেছে। ইটের অর্ধেক টুকরো হাতে তুলে নিয়ে অনলের দিকে এগিয়ে আসে অনু। অনল পেছাতে পেছাতে বলে, এটা দিয়ে মারিস না রে অনু, মাথা ফেটে যাবে। আর মাথা ফেটে গেলে রক্ত বের হবে। রক্ত বের হলে আমি মারা যাব, আর আমি মারা গেলে আমার হবু বউ বিধবা হবে। তুই এটা করতে পারিস না অনু। শেষের লাইনটা বলতে বলতে অনু দৌড়ে আসতে শুরু করে। এবার অনলও দৌড় শুরু করে। জিদ্দে ইট ছুঁড়ে মেরে ক্ষান্ত হয় অনু। যদিও অনলের গায়ে লাগেনি, অনু হাঁপিয়ে উঠেছে। ওরুতে দুহাত রেখে ঝুঁকে দাঁড়িয়ে নিঃশ্বাস নিতে নিতে স্বস্তিতে করে। অসভ্য বানরের দল জীবনটা তেজপাতা করে দিচ্ছে। এক সপ্তাহ প্রায় হয়েই গেছে ক্লাস শুরু হওয়ার। প্রথম দিনের পর থেকে কেউ আর কিছু বলেনি ওদের, কিন্তু ওই ছেলেগুলোর সঙ্গে দেখা হলে কেমন যেন আর চোখে তাকিয়ে মিটিমিটি হাসতো। কি লজ্জা, কি লজ্জা! স্টাইল করে আজ শুধু শাল পরে এসেছিল অনু, তাও একটা পাতলা শাল। তবুও যদি গায়ে থাকতো। জেসি আর শুভা ভাগ করে গায়ে দিয়ে বসে আছে। সকালে হালকা রোদ দেখে ভেবেছিল আজ ঠান্ডা তেমন পড়বে না, তাই ওরা জামার উপর পাতলা সোয়েটার পরেছিল। ভার্সিটিতে আসার পর হলো তার উল্টো। একটু দেখার ওদের আলো ঘন কুয়াশার মাঝে তলিয়ে গেল। অনু অনলকে ওদের ক্লাসের সামনে দিয়ে যাওয়ার সময় জানলা দিয়ে ডাক দেয়, তারপর দৌড়ে ক্লাস থেকে বের হয়। কি বলবি তাড়াতাড়ি বল, সময় নেই হাতে, বলল অনল। অনু ঠোঁট বাঁকিয়ে একটু বিড়বিড় কর, তারপর বলল, আপনার জ্যাকেটটা দেন না, ভেতরে তো সোয়েটার পরেছেন। অনল ভ্রু কুচকে বলল, কোন দুঃখে ভেতরে সোয়েটার পরি বা ল্যাপ কম্বল সাথে করে নিয়ে আসি, তাতে তোর কি? তুই কেন আমার জ্যাকেটের দিকে নজর দিবি, স্টুপিড মেয়ে? দেন না, এমন করেন কেন? খুব শীত করছে। করুক শীত, শীত করাই উচিত। ঢং করে সোয়েটার পরিসনি কেন? এখন থাক, দেখ কেমন লাগে। অনল সত্যি সত্যি জ্যাকেটটা দিল না, চলে গেল। নিষ্ঠুর লোক একটা। অন্যদের ক্লাসের কয়েকটা মেয়ে এবং ছেলে মিলে সাথীর চোখ চেপে ধরে ক্যান্টিনে নিয়ে যাচ্ছে। আজ সাথী জন্মদিন, তাই ওরা সেলিব্রেট করবে। ওকে একটা চেয়ারের উপর বসিয়ে তারপর চোখ ছাড়ে। সামনে চকলেট কেক দেখে অবাক হয়ে যায় সাথী, সেই সাথে অনেক আনন্দিতও হয়। নতুন বন্ধুরা ওর বার্থডে সেলিব্রেট করবে, এটা ভাবতেও পারেনি। ওই সময় অনলও ক্যান্টিনেই ছিল। ওরা বার্থডে সেলিব্রেট করে চলে যায়। সাথী ওয়াশরুমে গিয়েছিল মুখ ধুতে, পুরো মুখে কেক দিয়ে মাখামাখি। ক্যান্টিন থেকে বের হওয়ার সময় কিছু ছেলেদের হাসাহাসি করে বলা কথাগুলো অনলের কানে আসে। শালি এবার বুঝবে রিজেক্ট করার মজা। আমায় রিজেক্ট করে, কত বড় সাহস!
ওই শোন, সাথী আবার দেখেনি তো? তখনই আরেকটি ছেলে বলে, আরে না, মুন ওর চোখ ধরে নিয়ে আসছিল। ওই সময় আমি চেয়ারে সল ছেড়ে রেখেছিলাম, দেখে নাই। গুড, এবার শুধু সবার সামনে দিয়ে ক্লাসে যাওয়ার পালা। ছেলেগুলোর কথোপকথন শুনে অনলের মাথায় রক্ত উঠে যায়। রিজেক্ট করেছে বলে প্রতিশোধ নিতে হবে। সে সামনে এসে দেখলো 3জন ছেলেকে, 3টাকে কষে থাপ্পড় দিল। ছেলেগুলো হকচকিয়ে যায়। অনল শাসিয়ে শাসিয়ে বলে, কলেজে এগুলো করতে আসছিস? প্রপোজ করলেই মেয়েদের রাজি হতে হবে? ততক্ষণে মেয়েটাও ক্যান্টিন থেকে বেরিয়ে আসে। রাগারাগি করতে দেখে এদিকে এগিয়ে আসে, ওদেরকে জিজ্ঞেস করে, কি হয়েছে রে? মাপ চাওয়ার কাছে। ধমক দিয়ে বলল অনল। ছেলেগুলো মাথা নত করে মাফ চাইলো। সাথে কিছুই বুঝতে পারছে না। অনল বলল, আর যদি কখনো দেখেছি নোংরামি করতে তাহলে প্রিন্সিপালের কাছে নিয়ে যাব। যা এখন। ওরা চলে যাওয়ার পর অনল মেয়েটার উদ্দেশ্যে বলে, মানুষ চিনতে শেখো আগে, তারপর বন্ধুত্ব করবে। নিজের সিটটা গিয়ে আগে দেখে আসো। মানে তুমি যেখানে বসেছিলে সেই চেয়ারে ওরা সস রেখেছিল, ওদের কাউকে রিজেক্ট করেছিলে মেবি, এজন্য রিভেঞ্জ নিয়েছে। সাথে আতকে উঠে পেছনে তাকায়। জামাই দেখতে পায় সসের দাগ, কান্না এসে যায় তার। ভালো মানুষের পেছনেও কত জঘন্য রূপ থাকে। অনল সান্ত্বনা দিয়ে বলে, কেঁদো না, এক্সট্রা কোনো ওড়না থাকলে কোমরে বেঁধে নাও। নেই, আর সোয়েটারের ওপর দিয়ে হিজাব পরা, গেঞ্জি সিস্টেম সোয়েটার হওয়ায় খুলতেও পারবো না, আবার এই অবস্থায় কলেজের ভেতর যেতেও পারবো না। উপায়ন্তর না পেয়ে অনল নিজেই ওর জ্যাকেটটা খুলে সাথীকে দেয়। ওর থেকে ক্লাস আর শাখা জেনে নিয়ে অনমলকে দিয়ে সাথীর ব্যাগ আনায়। 3তলা থেকে সাথী আর অনলকে কথা বলতে দেখছে জেসি আর শুভা। জ্যাকেট দেওয়ার দৃশ্যটা অগোচর হলো না। জেসি ক্ষেপে বলে, অসভ্যটা তোকে জ্যাকেট দিল না, অথচ সাথীকে ঠিকই দিল। কোনো কিছু না বলে নির্জীব হয়ে তাকিয়ে রইল শুধু। হুট করে অনলের চোখেও সেখানে যায়। দ্রুত অনু সেখান থেকে চলে যায়। এমন করার মানে বুঝতে না পেরে অনুর কাছে যাওয়ার জন্য উদ্যত হতেই সাথী বলল, অনেক ধন্যবাদ আপনাকে, ব্যাপার না। একটা রিক্সা করে দেবেন প্লিজ। বিপদের সময় না করতে পারেনি অনল সাথীকে, তাই অনুর কাছে আর যাওয়া হলো না। মেয়েটিকে বলল, আসো। কথা বলতে বলতে ওরা ভার্সিটির বাইরে যায়। কৃতজ্ঞতার দৃষ্টিতে সাথী অনলের দিকে তাকায়। বোধ করি খেয়াল করলে অন্য দৃষ্টিও নজরে আসবে ওই 2 চোখে। তিনুকে নিয়ে আইসক্রিম খেতে বেরিয়েছে অনু। শীতের দিনে আইসক্রিম খাওয়া আলাদা রকম মজা আছে, কিন্তু বাবা মা একদম পছন্দ করে না, তাই 2 বোন লুকিয়ে বের হয়েছে। দোকানে যাওয়ার পর দেখা হয় এক পরিচিত ভিক্ষুকের সঙ্গে। অনু তাকে চেনে, বৃদ্ধা মহিলা। এই বয়সে কই আরামায়েশ করে খাবে তা না, ভিক্ষা করতে হচ্ছে। ছেলেরা তাদের বউ নিয়ে আলাদা থাকে। একবার ভিক্ষা করা চালের ব্যাগ নিয়ে তাকে রাস্তা দিয়ে হাঁটতে দেখায়। বিয়ে ঝিমিয়ে ঝিমিয়ে বসে পড়ে সেখানে। অনু কাছে গিয়ে দেখে বৃদ্ধার প্রচন্ড জ্বর শরীরে। সেদিন তার থেকে ঠিকানা নিয়ে বাড়িতে পৌঁছে দিয়েছে রিক্সা করে। বাড়ি না বলে বস্তি বলা যায়। বাড়ি যাওয়ার আগে ডাক্তার দেখিয়ে ওষুধ আর কিছু খাবার কিনে দিয়েছিল। আবেগে বৃদ্ধা চোখের পানি ঝরঝর করে ছেড়ে দেন। সেই থেকে বৃদ্ধা প্রায় এলাকায় আসতো। দাদু, এগুলো কি করছেন? তিনি পিছু ফিরে অনুকে দেখে খুশি হয়। ভাঙা ভাঙা গলায় বলে, দুধের প্যাকেট নিতে আইছিলাম বইন, কিন্তু আমার কাছে 12 টাকা আছে শুধু। অনুর মায়া হলো তার কথা শুনে। সে নিজে তাকে দুধের প্যাকেট কিনে দিল। তিনি অনুর মাথায় হাত রেখে দোয়া দেন, আল্লাহ তোরে বাসাইয়া রাখুক বইন, সারা জীবন ভালো থাক, দোয়া করি। অনু মুচকি হাসে। তাকে একটা রিক্সা ডেকে ভাড়া দিয়েও দেয়। ছোট্টবেলা থেকে এমন পরোপকারী স্বভাবটা অনুর মাঝে আছে। সাধ্যের মধ্যে সবসময় চেষ্টা করে আশেপাশের মানুষদের সাহায্য করতে। আইসক্রিম খেতে খেতে 2 বোন রাস্তা দিয়ে হাঁটছে। অনুর এমন পরোপকারী স্বভাব দেখে তিনু জিজ্ঞেস করে, তুমি যে সবাইকে এত সাহায্য করো, এতে কি লাভ হয় আপু? অনু হেসে বলে, আজ ওদের বিপদে আমি সাহায্য করছি, একদিন ওরা আমার বিপদে সাহায্য করবে। ছাই করবে। তোমার মন অনেক নরম আপু। এরা স্বার্থের জন্যই তোমায় এত ভালোবাসা দেখায়। একদিন বিপদে পড়ে দেখো, সবাই লেজ গুটিয়ে পালাবে, আসল চেহারা বের হবে তখন। তিনুর কথায় অনুকে বিচলিত হতে দেখা গেল না, বরঞ্চ মৃদু হেসে বলল, বেশ তো, তাতে এবার সমস্যা কি? আমার আল্লাহ আছে না, তিনি আমার জন্য যথেষ্ট। আমার বিপদের সময় তার থেকেই আমি সাহায্য পাবো, আমার বিশ্বাস। আপু বল। তুমি আমার অনুপ্রেরণা। তনু অনু বোনের কাজ জড়িয়ে ধরে বলে, পাগলি। বাড়ি পর্যন্ত যেতে যেতে আইসক্রিম খাওয়া শেষ হয়ে যায়। বাড়িতে যাওয়ার পর আমেনা বেগম জিজ্ঞেস করেন, দুজনে মিলে কই গিয়েছিলি? একটু নিচে গেছিলাম মা। সারাক্ষণ শুধু টই টই করে ঘুরে বেড়ানো, যা পড়তে বস। বলল তিনু। তিনু অনিচ্ছা নিয়ে পড়তে বসলো, কিন্তু পড়াতে মন নেই। অনেকের সঙ্গে কথা বলতে ইচ্ছে করে। এখন ফোন করাটা কি ঠিক হবে? না থাক, দরজা লাগালেই তো মা খ্যাচ খ্যাচ করবে। ইস, আমার আর অনেকের সম্পর্কটা যদি আব্বু আর অনল ভাইয়ের মতো হতো তাহলেই ভালো হতো।
যখন তখন ঝগড়া করতে অনিকও বাড়িতে চলে আসতো। উল্টাপাল্টা চিন্তা করে দিনও একাই আনমনে হাসে। পা টিপে টিপে ঘরে আসে অনল। চুপচাপ অনুকে পর্যবেক্ষণ করছে, মেজাজ বোঝার চেষ্টা করছে। অনু বিড়ালের গায়ে হাত বুলিয়ে আদর করছে আর হাসছে। অনলের আগমন টের পায়নি দেখে তো মনে হচ্ছে মেজাজ ভালোই। খ্যাক করে গলা পরিষ্কার করে অনল। অনু মাথা তুলে পেছনে তাকায়। অনলকে দেখেই হাসি উধাও হয়ে কপাল কুঁচকে ফেলে। অনলকে সম্পূর্ণ ইগনোর করে বিড়ালের দিকে মনোযোগ দেয়। কি করছিস সোনু? মন গলানোর জন্য নরম স্বরে বলল অনল। অনু কিছুই বলল না, নিশ্চুপ রইল। কথা বলবি না অনু? বোবা হয়ে গেছিস তো? মেজাজ খারাপ করে তাকায় অনু। অনল বলল, তোকে একটা গুরুত্বপূর্ণ কথা বলতে এসেছি। তাড়াতাড়ি বলে বিদায় হন, অসহ্য। শোন, গুরুত্বপূর্ণ কথাটা হচ্ছে তুই তো ঢং করে আবার পশু পাখির নামও রাখিস। তাই আগেই বলে রাখি, এই বিলাইয়ের নাম ভুলেও পিলু রাখবি না। কেন? অনলের কথায় ভ্রুকুচকে জানতে চাইলো অনু। অনল কোমরে হাত রেখে বলল, এই বিলাই তো আর তোর সো কল্ড বয়ফ্রেন্ড দেয়নি, আমি দিয়েছি। তো? তো ওর নাম রাখবি গোলু। নামটা সুন্দর না? অবশ্য হতেই হবে। কে রেখেছে সেটাও তো দেখতে হবে। তো ভাবনার কিছু নেই। আমার আপনাকে পছন্দ না, আপনার দেওয়া নামও পছন্দ হয়নি। তাইলে আমার বিলাই আমারে দে। হাত বাড়িয়ে দিয়ে বলল অনল। অনু ঝড়ের গতিতে বিড়াল ছানাটি সরিয়ে নিয়ে বলল, হ্যাঁ, তার হচ্ছে না। এই বিড়াল এখন আমার। তুই বড্ড চালাক রে অনু। বিড়াল ছানাটি দ্রুত সরাতে গিয়ে বিড়ালের নখের আঁচড় লাগে অনুর হাতে। অনু ব্যথায় কুকিয়ে ওঠে। অনল দ্রুত বিড়ালটি কোলে নিয়ে বলে, আহারে, দেখি দেখি কোথায় লাগলো। হাত ঝাঁকাতে ঝাঁকাতে অনু বলে, এখানে। অনল ধমক দিয়ে বলে, তোকে জিজ্ঞেস করেছি নাকি? আমি তো বিলাইকে জিজ্ঞেস করেছি। আমি কি করে জানবো আপনি মানুষ রেখে প্রাণীকে জিজ্ঞেস করবেন? ইস, কি আমার মহারানী আসছে গো। অনুর মুখের দিকে একটু ঝুঁকে গিয়ে বলে, তুই কি ভেবেছিস তুই ব্যথা পেলে আমার টেনশন হবে? ভুল। আমার আনন্দ লাগে, খুশি হই আমি। তারপর অনুর কপালে টোকা দিয়ে ঘর থেকে চলে আসে অনল। অনু কটমট করে তাকিয়ে থাকে ওর যাওয়ার পথে। বিড়বিড় করে বলে, বজ্জাতের বজ্জাত অনল্যা। অনল চলে গিয়েও আবার ফিরে আসে। দরজার সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে ডাকে, অনু, আপনি এখনো যাননি? তোর কি মনে হয় তাসিন তোকে সত্যিই ভালোবাসে? অবশ্যই। বেশ, ওকে বিয়ের কথা বলতে বলছিলাম, বলেছিলি? হ্যাঁ, ও বলেছে চাকরি পেলে বাসায় বিয়ের প্রস্তাব পাঠাবে। আচ্ছা চল আমার সাথে। কোথায়? চল তো আগে। অনলের সাথে ঝামেলা করার ইচ্ছে নেই। সে একটা রেস্টুরেন্টে নিয়ে এসেছে, খাইয়ে মন গলানোর চেষ্টা, তা হচ্ছে না। এখানে নিয়ে আসলেন কেন? জিজ্ঞেস করলো অনু। আয় চল। অনল এবার অনুকে দোতলায় নিয়ে গেল। সামনে হাতে তর্জনী দ্বারা একটা টেবিল দেখিয়ে দিল। হাতে ইশারা অনুযায়ী অনু সেখানে তাকায়। তাসিন একটা মেয়ের হাত ধরে বসে আছে, হাসাহাসি করছে। অনুর মুখটা হা হয়ে যায়, রাগে মাথা ফেটে যাচ্ছে। অনলের দিকে তাকাতেই সে বলে, এই হলো তোর সো কল্ড বয়ফ্রেন্ড। ও তোকে বিয়ে করবে মনে হয়? কখনো না। টাইম পাস, সব টাইম পাস। অনু হনহন করে তার টেবিলের উপর থাপ্পড় বসিয়ে দুহাত রেখে তাসিনের দিকে ঝুঁকে দাঁড়ায়। ভূত দেখার মতো চমকে যায় তাসিন। ততলিয়ে ততলিয়ে বলে, না তুমি। অনু তাসিনের গলা টিপে ধরে বলল, শালা তোতলা গাধা বলদ হারামজাদা, আমার সাথে প্রেম করে এখন আবার অন্য মেয়ে নিয়ে রেস্টুরেন্টে আসছিস? তোর কলিজা কত বড়, আজ তোর কলিজা বের করে দেখবো আমি, দাঁড়া। অনু সোজা হয়ে দাঁড়িয়ে এদিক সেদিক খুঁজে টেবিলের উপরে একটা ছোট্ট চাকু পায়। উপস্থিত সকলেই প্রায় হতভম্ব হয়ে তাকিয়ে আছে, এমনকি তাসিনের নতুন গার্লফ্রেন্ডও। অনল দৌড়ে গিয়ে অনুকে আটকায়। খেপা বাগিনীর মতো অনু বলে, ছাড়েন আমায়, আজ এই শালার কলিজা বের করবই আমি। থাম থাম অনু, এমন করিস না। অনেক বুঝিয়ে শুনিয়ে শান্ত করে অনুকে। বড় বড় শ্বাস নিচ্ছে অনু। অনু ঠাটি এক থাপ্পড় বসায় তাসিনের গালে। কাঁটা চামচ হাতে তুলে নিয়ে একদম তাসিনের মুখের সামনে ধরে বলে, দেখেছিস হাতে কি? নেক্সট টাইম আর যদি আমার সামনে আসিস তাহলে কাঁটা চামচ দিয়ে তোর চোখ আমি উপড়ে ফেলবো। আজ থেকে তোর সাথে আমার ব্রেকআপ। কাঁটা চামচ রেখে একটা টিস্যু নিয়ে বেরিয়ে আসে অনু। তাসিন গালে হাত দিয়ে বসে আছে, থাপ্পড়টা খুব লেগেছে। অনল ওর নতুন গার্লফ্রেন্ডকে বলে, আপু, আপনি কিছু বলবেন না? লুচ্চা শেষরা, কতগুলো মেয়ের লগের রিলেশন করস তুই? ভাগ্যের শুরুতে সব জানতে পারছিলাম। বিয়াদব, আমারও তোর সাথে ব্রেকআপ। মেয়েটা চলে যাওয়ার পর অনল সেখানে বসে। খাটা চামচ টেবিলের উপর ঘোরাতে ঘোরাতে বলে, প্রথমে যদি ভালো কথায় নিজেই অনুর জীবন থেকে সরে যেতে, তাহলে আজ সবার সামনে তোমায় অপমানিত হতে হতো না, আবার নতুন গার্লফ্রেন্ডও হাতছাড়া হতো না। তাসিন নির্বাক। অনল চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে বলে, এতগুলো গার্লফ্রেন্ড পালতে শুধু চেহারা আর টাকা থাকলেই হবে না, বুদ্ধিও থাকা লাগবে গবে। অনল রেস্টুরেন্টের বাইরে এসে দেখে অনু কাঁদছে আর একটু পরপর টিস্যু দিয়ে নাক মুছছে। এই জন্যই তাহলে টিস্যুটা নিয়ে এসেছিল। অনলকে দেখে অনুর ঠোঁট বাঁকিয়ে কেঁদে বলে, ওই বজ্জাতটা। এইটুকু বলে আবার নাক মুছে নিল।
তারপর বলা শুরু করলো। কেমনে পারলো? অনুর মাথায় হাত বুলিয়ে দিয়ে অনল বলে। আহারে থাক, কাঁদিস না অনু, চল আজ তোকে ঘুরতে নিয়ে যাব। অনু রাজি হলো। এখন তার মন ফ্রেশ করা দরকার। সারা বিকেলে ঘুরে ফিরে সন্ধ্যার দিকে বাড়ি পৌঁছে দেয়। বাড়ির ভেতর যাওয়ার আগে ঘুরে দাঁড়িয়ে অনু বলে, তাসিনের আসল চেহারা ধরিয়ে দেওয়ার জন্য থ্যাঙ্কস। আর সারা বিকেল আপনার সাথে ঘুরেছি বলে ভাববেন না আপনার উপর আমার কোনো রাগ নেই। রাগ আছে, অনেক রাগ আছে। কেন? আমি আবার কি করলাম? নাটক করবেন না, আপনি অনেক স্বার্থপর একটা লোক। সকালে যে আমি জ্যাকেট চাইলাম তখন তো আমায় দিলেন না, অথচ সাথীকে ঠিকই দিলেন। সিচুয়েশনটা অন্যরকম ছিল অনু, তুই আমায় ভুল বুঝছিস। আমি কোনো ভুল বুঝছি না, আমি স্পষ্ট দেখেছি সাথে কেমন করে যেন আপনাকে দিকে তাকাচ্ছিল। বিশ্বাস না হলে জেসি আর শুভকেও জিজ্ঞাসা করে দেখতে পারেন। অনল হ্যাচকা টানে অনুকে কাছে এনে দেয়ালের সাথে ঠেস দিয়ে দাঁড় করে। অনলের হাত দেয়ালে, অনু ওর দু হাতের মাঝে বন্ধি। বেশ অবাক এবং ভয় পাওয়া এমন কাণ্ডে এত কাছে অনল এর আগে কখনো আসেনি। অনলের উত্তপ্ত নিঃশ্বাস অনুর মুখের উপর পড়ছে। ধীরে ধীরে অনুর নিঃশ্বাসও কেমন যেন ভারী হয়ে আসে। মোহনীয় দৃষ্টিতে অনুর চোখে চোখ রেখে অনল জিজ্ঞেস করে, ভালোবাসিস আমায়? অনলকে ধাক্কা দিয়ে সরিয়ে মুক্ত হয়ে নিল অনু। ভেঙচি কেটে বলল, আসছে ভালোবাসিস আমায়, ঢং যত সব। ঢং? তা নয় তো কি? আচ্ছা যদি ঢংই হয় তাহলে তুই সাথীর প্রতি জেলাস হচ্ছিস কেন? আমি মোটেও জেলাস হইনি। আপনি আমায় জ্যাকেট দেননি অথচ ওকে দিয়েছেন, এই জন্যই আমার রাগ হয়েছিল। নিকুচি করি তোর রাগের। আর আপনার রাগকে আমি নিমকুচি করি। সারা জীবন অনু সিঙ্গেল থাকবে দরকার হলে, তবুও তো আপনাকে ভালোবাসবে না। না না, কখনো না। অনু চলে যায় ভেতরে। অনল হতবিহ্বল হয়ে দাঁড়িয়ে থাকে কিছুক্ষণ। এই মেয়ে সাংঘাতিক লেভেলের হিংস্র, তবে টোপ দিলে গিলবে নির্ঘাত। পরের দিন ভার্সিটিতে যাওয়ার পর একদম অনাকাঙ্ক্ষিতভাবে সাথীর সাথে দেখা হয়ে যায়। পারতপক্ষে বলা যায় সাথী নিজ থেকে পথ রোধ করে দাঁড়িয়েছে, ঠোঁটের কোণে মিষ্টি হাসি। মিষ্টি করে হেসে সাথী জিজ্ঞেস করে, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো, তুমি? আমিও আলহামদুলিল্লাহ ভালো। অনুকে তখন দেখা গেল জ্যাসিয়া শুভার সাথে এদিকে আসছে, আর চোখে ওদের দিকেও তাকাচ্ছে। অনল বেশ মজা পাচ্ছে। সে ঠোঁটে চওড়া হাসি টেনে বলে, কফি খাবে? হ্যাঁ খাওয়া যায়। মাথা দুলিয়ে বলল সাথী। ওদের দুজনের কথোপকথন শুনতে না পেলেও দুজনকে ক্যান্টিনের দিকে যেতে দেখা গেল। অনু নাকমুখ কুচকে ফেলে। শুভ বলে, এদের কাহিনীটা কি রে? আমি কি করে বলবো? অনুর কথায় ক্রোধ। শুভা বলল, রাগ করছিস কেন? আমি তোকে জিজ্ঞেস করলাম নাকি? তুই চুপ করে থাক। কথাই না পারলেই চুপ করে থাক। অনু এবার দাঁত কিরমির করে বলে, জেসি ওকে চুপ করতে বল, নয়তো একটা কেলেঙ্কারি হয়ে যাবে বলে দিলাম। সকাল সকাল এত চটে যাচ্ছিস কেন? শুভা এমন কি বলল? ও এখন তুইও তাহলে শুভার দলে? ভালো, খুব ভালো। রাগ দেখিয়ে হনহন করে অনু ক্লাসে চলে যায়। পিছু পিছু জ্যাসি আর শুভও আসে। কলম কামড়াচ্ছে অনু, আর একটু পরপর দরজার দিকে তাকাচ্ছে। হয়তো সাথীর আসার জন্য অপেক্ষা করছে, কিন্তু সে যে ক্যান্টিনে গিয়ে ঘাপটি মেরে রইলো, এখনো তো আসার কোনো নামই নেই। অদ্ভুত কি রসার আলাপ দুজনে শুরু করেছে কে জানে। সরি, মৃদু স্বরে বলল শুভা। অনু না তাকিয়ে বলল, আমিও সরি, শুধু শুধু রাগ দেখিয়েছি। বাহ, দুজনে তো মিল হয়েই গেল। চল ক্যান্টিনে যাই, কিছু খেয়ে আসি। প্রস্তাব করলো জেসি। জেসির প্রস্তাবে সবচেয়ে খুশি খুশি অনুই হলো। সঙ্গে সঙ্গে হ্যাঁ বোধক ঘাড় নাড়িয়ে ক্যান্টিনে যাওয়ার জন্য ক্লাস থেকে বের হলো। ওরা ক্যান্টিনে ঢুকেছে, সাথী আর অনল ক্যান্টিন থেকে বের হয়েছে। অনুর মুখোমুখি হয়ে ফিচেল হাসে অনল, দাঁত কেলিয়ে বলে, কিছু খাবি অনু? খেলে খা, বিল আমি দেব। রাগে শরীর জ্বলে পড়ে যাচ্ছে অনলের কথা শুনে। অনু কটমট করে বলে, আমার টাকা আছে, আপনার টাকা আমার লাগবে না। আরে এমন করিস কেন? তুই আমার ছোট বোন, তোকে তো আমি খাওয়াতেই পারি। অনুর মাথা ভনভন করছে। শালা বললোটা কি? অনুর চোখে মুখে রাগ থাকলেও সাথী বেশ খুশি হলো। অনুকে জিজ্ঞেস করলো, তুমি আর অনল আপন ভাই বোন? রাগের চোটে অনুর মুখ থেকে কথাই বেরোচ্ছে না। অন্যদিকে অনল বেশ মজা নিচ্ছে। জেসি তখন কাট কাট গলায় বলে, না সাথী, অনল ভাইয়ার আম্মু আর অনুর আম্মু বেস্ট ফ্রেন্ড। সেই সূত্রে ওদের পারিবারিক বন্ডিং আছে। অনু যেহেতু অনল ভাইয়ার থেকে বয়সে ছোট, সেহেতু অনু তো তাকে ভাইয়া বলেই সম্বোধন করবে, তাই না? ও, ছোট্ট উত্তর সাথীর। সাথী সৌজন্যমূলক হাসলো। অনু, জেসি এবং শুভা আর কথা না বাড়িয়ে ক্যান্টিনের ভেতর চলে যায়। অনল বিড়বিড় করে বলে, জল জল, আরো জল, দেখবি আর জ্বলবি, লুচির মতো ফুলবি। সূর্যের দেখা আজ প্রায় নেই বললেই চলে। ঘন শুভ্র কুয়াশার আড়ালে আচ্ছাদিত অবস্থায় আছে এখন সূর্য। ল্যাম্পের নিচে অনেকক্ষণ বসে থেকে 1 মিনিটের জন্য বের হলে আবারও শরীর ঠান্ডা হয়ে যায়। তাই প্রয়োজন ব্যতীত আজকেও বাইরে যাচ্ছে না।
তিনও কলেজ থেকে এসে সেই যে ল্যাবের ভেতর ঢুকেছে আর বের হয়নি। সন্ধ্যায় খালেদ রহমান বাড়ি ফিরেন। সচরাচর বাড়ি ফিরতে তার 10টা বাজে, সেই তুলনায় আজ অনেক আগেই ফিরেছেন। চোখে মুখে গাম্ভীর্যের সঙ্গে রয়েছে অন্য এক খুশির আভাস। আমেনা বেগমের উদ্দেশ্যে বলেন, এক কাপ চা নিয়ে ঘরে আসো তো। আমেনা বেগম চা নিয়ে ঘরে আসে। খালেদ রহমান চায়ের কাপ নিয়ে বললেন, বসো এখানে। আমেনা বেগম বিছানার এক পাশে বসেন। চায়ের কাপে চুমুক দিয়ে খালেদ রহমান বলেন, অনুর জন্য ভালো একটা পাত্র পেয়েছি। দেখতে শুনতে সব দিক দিয়েই ভালো, পরিবারও মাশাল্লাহ। এত তাড়াতাড়ি অনুর বিয়ে দিতে চাচ্ছ যে? এত তাড়াতাড়ি কোথায় দেখলে? অনু এখন ভার্সিটিতে পড়ে, সেই ছুটোটি নেই এখন। আর মেয়েদের বেশি বয়স হওয়ার আগেই বিয়ে দেওয়া দেওয়া উচিত। অনুকে একবার বলা উচিত না? হ্যাঁ বলবে। আমার মনে হয় না ছেলেকে কোনো দিক থেকে ওর বা তোমার অপছন্দ হবে। ছেলেকে সেটা জানলে তুমি অবাক হবে। আমি চিনি। হ্যাঁ, ইউসুফের কথা মনে আছে না? তোমার তো ভালো করে মনে থাকার কথা। অনিকের মামাতো ভাই। হ্যাঁ, 10-15 দিন হবে সুইজারল্যান্ড থেকে দেশে ফিরেছে, বেড়াতে এসেছে। আমাদের হনুকে দেখে পছন্দ করেছে। কি ভদ্র ছেলে। মেয়ে পছন্দ হয়েছে ডিরেক্ট ওর বাবাকে দিয়ে আমায় বলিয়েছে। এখনকার যুগে এমন ছেলে পাওয়া যায়? আজ এই বিষয়ে আমি ইউসুফের বাবা আর অনলের বাবার কথা বললাম। ইউসুফকে তো আমার ভীষণ পছন্দ হয়েছে। 3 মাস থাকবে, এর মাঝেই বিয়ে করতে চাই। অনুকে নিয়ে সুইজারল্যান্ড সেটেল হবে। বলো এবার আপত্তি আছে? আমেনা বেগম কি বলবেন বুঝতে পারছেন না। তিনি একটা ঘোরের মাঝে আছেন। ইউসুফ অনলদের বাসায় এসে তার সাথেও দেখা করে গেছে, কিন্তু হাব ভাবে এমন কিছুই তো মনে হয়নি। এমনকি কিছু বলেও নি। তিনি জড়তা রেখে বললেন, অনু আমাদের ছেড়ে এত দূরে থাকবে? মানে বলছিলাম যে। কথাটা শুনে খালেদ রহমান কপালে ভাঁজ টেনে বলে, এটা আবার কি কথা বললে? মানুষ কি বিদেশে থাকছে না? তোমার তো আরো খুশি হওয়ার কথা। কজন মেয়ে এমন ভাগ্য পায়? এমন কথার প্রতি উত্তরে আমেনা বেগম আর কিছুই বলতে পারলেন না। কাপের অবশিষ্ট চাটুকু সম্পূর্ণ শেষ করে খালেদ রহমান বললেন, যাও অনুকে গিয়ে খবরটা দাও। সম্পূর্ণ অনিচ্ছা সত্ত্বেও বসা থেকে উঠলেন আমেনা বেগম। ধীর পায়ে অনুর রুমে এগিয়ে যান। বিছানায় শুয়ে তখন ফেসবুকিং করছিল অনু। শান্ত মুখটা দেখে তার বড্ড মায়া হচ্ছে। যদি সত্যি সত্যি অনুর ইউসুফের সঙ্গে বিয়ে হয়ে যায়, তাহলে এই মুখটা প্রতিদিন কাছ থেকে দেখা হবে না, অনেক দূরে চলে যাবে। কত রাগই না তিনি অনুকে দেখান। সেসব স্মৃতি রয়ে চোখের পাতায় তার ভিজে ওঠে। গোলু ম্যাও ম্যাও করে শব্দ করলে তিনি চোখের পানি মুছে নেন। ফোন রেখে গোলুকে পেটের উপর বসিয়ে অনু বলেন, এমন চিল্লাচ্ছিস কেন বদ? এবারও উত্তরে গোলু ম্যাও ম্যাও করছে। গোলুর দৃষ্টি দরজার দিকে। অনু দরজার দিকে তাকায়। আনমনে আমেনা বেগমকে তাকিয়ে থাকতে দেখে বলে, মা তুমি ওভাবে দরজার সামনে দাঁড়িয়ে আছো কেন? ভেতরে আসো। এই মুহূর্তে তার নিজেকে বড্ড ভারী মনে হচ্ছে। একদম শরীর চলতে চাচ্ছে না। তিনি এগিয়ে গিয়ে অনুর পাশে বসে চুলে হাত বুলিয়ে বলেন, কি ব্যাপার? হঠাৎ এত আদর কেন? অনু মুচকি হেসে বলে। অনুর ভ্রু নাচানিয়ে আর দুষ্ট হাসি দেখে হেসে ফেলেন আমেনা বেগম। গালে হাত বুলিয়ে বলেন, তুই কত বড় হয়ে গেছিস রে অনু। ও মা, তো বড় হব না? হবি তো, কিন্তু তাই বলে এত বড় বউ হওয়ার মতো? বুঝলাম না মা, কিসের বউ? কার বউ? আমাদের ছোট্ট অনু চোখের পলকেই বড় হয়ে গেছে, অথচ খেয়ালই হয়নি। এখনো মনে হয় তুই আমার সেই ছোট্ট অনু। ব্রু কিঞ্চিত বাঁকা করে বলল অনু। তিনি বললেন, ইউসুফের কথা মনে আছে? অনল, অনিকের মামাতো ভাই। একটু একটু, অনেক বছর আগে দেখেছিলাম তো। কি হয়েছে? তোকে পছন্দ করেছে ইউসুফ, বিয়ে করতে চায়। এইসব তুমি কি বলছো মা? আমি তখন বিয়ে করব না। তোর আব্বুর কাছে প্রস্তাব পাঠিয়েছে, সে রাজি, তাই তোকে বলতে বলল। কি আজব! আমার বিয়ে, অথচ আমার মতামত নেবে না। অসুবিধা কি? ছেলে তো ভালো। হোক ভালো, আমিও তো খারাপ নই, কিন্তু আমি বিয়ে করব না। তুমি আব্বুকে বলে দাও। আমি কি বলবো? তুই গিয়ে বল। কাউকে বলতে হবে না, এই বিয়ে ভেঙে দেব। আর কিছু না বলে অনু বাড়ি থেকে বের হয় অনলের কাছে যাওয়ার জন্য। এর বিহিত একমাত্র অনলই করতে পারবে। ইউসুফকে জানালে অবশ্যই সে বিয়ে ভেঙে দেবে। অনলদের বাড়ি যাওয়ার পর দরজা খুলে দেন শিমুল বেগম। অনল এবং অনিকের মা তিনি। অনুকে দেখে একগাল হেসে বলেন, অনল ভাই কোথায় আন্টি? ভেতরে যেতে যেতে জিজ্ঞেস করলো অনু। অস্বস্তি নিয়ে বসতে হলো অনুকে। ফোনটাও বাসায় রেখে এসেছে, নয়তো ফোন করে তাড়াতাড়ি বাসায় আসতে বলা যেত। আচ্ছা, অনিককে বললেই তো ফোন করার কথা। তখন শিমুল বেগম বলেন, আচ্ছা আন্টি, অনিক কি বাসায়? শিমুল বেগম রান্নাঘরে যাওয়ার পর অনু অনিকের ঘরে আসে। ল্যাব গায়ে দিয়ে গুটিসুটি হয়ে শুয়ে আছে অনিক। অনু ওকে ধাক্কাতে ধাক্কাতে ডাকে, এই অনিক ভাইয়া, অনিক ভাইয়া, এই ভর সন্ধ্যায় ঘুমিয়েছেন নাকি? উঠুন। প্রচন্ড ধাক্কা ধাক্কিতে মনে হচ্ছিল ঝড় হচ্ছে। ঘুমে ঢুলু ঢুলু হয়ে ল্যাবের ভেতর থেকে
মাথা বের করে সে। সমস্ত ঘুমের নেশা তার কেটে যায়। এদিকে অনু অপ্রস্তুত হয়ে তাকিয়ে রয়েছে। অনেক ওয়াশরুমে, আমি ইউসুফ। মিষ্টি এসে কথাটি বলল ইউসুফ। একটা বিয়ে ভাঙতে হবে অনল ভাই। আমি কিছুতেই এখন বিয়ে করব না। এই বিয়ে করা আমার পক্ষে একদম অসম্ভব। হন্তদন্ত হয়ে হড়বড় করে বলল অনু। অনেকের ঘরে ইউসুফকে দেখেই এক ছুটে দৌড়ে ঘর থেকে বের হয়েছিল অনু। মেন দরজার কাছে এসে অনলের সঙ্গে দেখা হয়ে যায়। তখনই অনলের হাত ধরে ছাদে নিয়ে এসেছে অনু। বাইরে থেকে এসে অনল ক্লান্ত। অনুর হুট করে বলা বিয়ের কথাও অনলের মাথায় ঢুকছে না। তবে অনুর পেরেশানি মুখ দেখে মনে হচ্ছে ঘটনা সিরিয়াস কিছু। অনল গায়ের জ্যাকেটটা খুলে ফেলে। শীতের মধ্যে ওর এখন গরম লাগছে। জ্যাকেটটা অনুর দিকে ছুঁড়ে মেরে বলে, তোর বিয়ে? তো এতক্ষণ কি আমি আপনার বিয়ের কথা বললাম নাকি? তেরা বেড়া কথা বলবি না অনু। মাত্র বাইরে থেকে এসেছি, ক্লান্ত আমি। তবু যে তোর কথা শুনছি এটা তো তোর ভাগ্য। আচ্ছা সরি, বিয়েটা ভেঙে দেন না প্লিজ। বিয়ে ভাঙলে আমায় কি দিবি? 50 টাকা দেবো। অনল চোখ পাকিয়ে তাকায়। অনু তখন তাড়াহুড়ো করে বলে, আচ্ছা 100 টাকা দেবো। 50 টাকা দিবি? 100 টাকা দিবি? এসবের মানে কি? আমায় কি তোর ছোট লোক মনে হয়? না না, আমি তো সে কথা বলিনি। তাহলে তুই কি বলেছিস? আমায় বোঝা। এখন এত কিছু বোঝানোর সময় নেই, প্লিজ এই সাহায্যটা করেন। হয়েছে, থাম। ন্যাকা কান্না কাঁদবি না, মেরে ছেলেটার হাত পা ভেঙে দেব। না না না, এইসবের কোনো দরকার নেই, পরে আপনারই সমস্যা হবে। অনল তাচ্ছিল্য করে হেসে বলে, আমার সমস্যা হবে? আমার গায়ে হাত তোলার সাহস কারো নেই। কিন্তু সে আপনার পরিচিত আর কাছেরও অনেক। কে সে? এনামুল নাকি রাজীব? আরে ধুর না, তারা কেন বিয়ের প্রস্তাব পাঠাবে? ইউসুফ ভাইয়ের কথা বলছি। ইউসুফ ভাইয়া মানে আমার মামাতো ভাই? হ্যাঁ। তুই মজা নিচ্ছিস না অনু? একদম না, আমি সত্যি বলছি। কিন্তু আমি বিশ্বাস করছি না। দুনিয়াতে এত মেয়ে থাকতে তোর মতো গবেট মার্কে একটা মেয়েকে ভাইয়া বিয়ে করতে চাইবে? অসম্ভব। শোনেন, কথায় কথায় এত গবেট গবেট বলবেন না। আমি মোটেও গবেট নই। আপনার চোখে আমার গুণ সৌন্দর্য চোখে পড়েনি বলে যে কারো চোখে পড়বে না এমনটা তো নয়। আর আপনি যদি আমার কথা বিশ্বাস না হয় তাহলে নিচে গিয়ে আন্টিকে জিজ্ঞাসা করেন। তার কোনো প্রয়োজন নেই। তোর এসব ঢপবাজিতে আমি গলছি না। তুই সাথীকে নিয়ে জেলাস হয়েছিস বলে এখন ভাইয়াকে নিয়ে আমায় জেলাস ফিল করাতে চাচ্ছিস, আমি জানি। কথাগুলো বলে অনুর হাত থেকে জ্যাকেটটা নিয়ে অনল নিচে নেমে যায়। হাত পা ছড়িয়ে কাঁদতে ইচ্ছে করছে অনুর। অনল তো বিশ্বাসই করলো না। অনল বাসায় গিয়ে ইউসুফকে দেখে রীতিমতো চমকে যায়। কুশল বিনিময় করে বলে, ভাইয়া তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভাই, তুই ভালো আছিস? আলহামদুলিল্লাহ। কখন আসলে? সকালেই। তুই কি সারাদিন বাড়ির বাইরে থাকিস নাকি? ওই তো একটু যাওয়া হয় ঘুরতে। শিমুল বেগম ইউসুফকে জিজ্ঞেস করেন, আর বলো না ফুপি, আমায় দেখে লজ্জা পেয়ে দিল তোর। হাসতে হাসতে বলল ইউসুফ। এবার অনলের টনক নড়ল। ছাদে বলা অনুর কথাগুলো মনে পড়ে যায়। তার মানে অনু মিথ্যে বলেনি। শিমুল বেগম অনলকে বললেন। অনল বোকার মতো তাকিয়ে রয়েছে। তিনি মুচকি হেসে বলেন, বুঝিনি মা। শীতকাল, বৃষ্টি হওয়ার সম্ভাবনা ক্ষীণ। তবু অনলের মনে হচ্ছে বাইরে বাজ পড়ছে, অথচ বৃষ্টি নেই। নিজেকে শান্ত করার চেষ্টা করছে অনল। অনুর বিয়ে হলে ওর কি এত অস্থিরতা লাগার কথা না? শিমুল বেগমের লাস্ট কথা শুনে অস্থিরতা যেন দ্বিগুণ বেড়ে গেল। তিনি বললেন, সবকিছু অনেক তাড়াহুড়ো করেই হয়ে যাচ্ছে। চোখের পলক পড়ার আগে কথাটা বলতে চেয়েও বলতে পারছে না অনল। অজানা কোনো শক্তি যেন গলা চেপে ধরে রেখেছে। সত্যি কি অনুর বিয়ে হয়ে যাবে? আয়নার সামনে নির্জীব হয়ে বসে রয়েছে অনু। পরনে ওর নীল সুতি শাড়ি, ঠোঁটে হালকা লিপস্টিক আর চোখে গাঢ় কাজল। এটুকু সাজ তিনিই সাজিয়ে দিয়েছে। অনলের বাড়ি থেকে ফিরে আসার পর খালেদ রহমান যখন বললেন ইউসুফ ওর বাবা মাকে নিয়ে আজ বাসায় আসবে এবং এঙ্গেজমেন্ট হবে, তখন থেকে একদম নিশ্চুপ হয়ে গেছে অনু। বাবার মুখের উপর কথা বলার মতো সাহস অনুর নেই। তাছাড়া কি বলবে? বলার মতো কি বা আছে? অনু কাউকে ভালোবাসে না, কোনো পছন্দও নেই। পড়াশোনা, সে তো ইউসুফ নিজেই পড়াবে বলেছে। তাহলে আপত্তিটা কোথায় দেখাবে? খালেদ রহমান কোনো সুযোগও দিলেন না অনুকে। ইউসুফদের আসতে রাত একটু বেশিই হলো। এর মাঝে আমেনা বেগম খাবারের বিশাল বন্দোবস্ত করে ফেলেছে। যদিও এখন ডিনার করার সময়, কিন্তু এসেই তো আর ডিনার করা যায় না। তাই হালকা পাতলা নাস্তা দিলেন আগে। কিছুক্ষণ পর অনুকে নিয়ে এলো তিনু, মাথায় ঘোমটা টানা। ইউসুফের পাশেই বসানো হয় অনুকে। ওদের মুখোমুখি সোফায় অনেকের পাশে অনলকে বসানো হয়। হুট করে অনুকে দেখে বুকটা কেমন যেন মোচড় দিয়ে ওঠে অনলের। এমন অনুভূতি ওর আগে কখনো হয়নি। অস্বস্তিতে ঘিরে আছে সে। সাবলীল বা স্থির কোনোটাই থাকতে পারছে না। ইউসুফের বাবা হেসে বললেন, বেয়াই সাহেব, মেয়ে কি দেখবো? ছোট মেয়েটা যে এত বড় হয়ে গেল টেরই পাইলাম না।
ইউসুফ হুট করে আবদার করে বসে অনুকে বউ করে আনবে। অনু তো আমাদের শুরু থেকেই পছন্দ, আপত্তি করার প্রশ্নই আসেনি। আমার ছেলের পছন্দ কিন্তু মানতে হবে মশাই। উত্তরে খালেদ রহমানও হাসেন। তারা দিয়ে বলেন, তা যা বলছেন আপনার ছেলেও কম নয়। এ কি চা নিচ্ছেন না কেন? চা নিন। তা নিচ্ছি, আগে এঙ্গেজমেন্ট হয়ে যাক। আচ্ছা, এত ঘরোয়াভাবে সব কিছু হওয়াতে আপনাদের কোনো আপত্তি নাই তো? একদম না, বললেন খালেদ রহমান। তাহলে তো ঝামেলা ছুটেই গেল। বুঝলেন তো, সবই ছেলের পাগলামি। ইউসুফ একটু লজ্জা পেল। এর মাঝে একবারও অনু মুখ তুলে তাকায়নি। দেখি আংটিটা দাও তো ইউসুফের মা। বললেন ইউসুফের বাবা। তিনি আংটিটাই ইউসুফকে দিয়ে বললেন, নে আংটিটা পরিয়ে দে। ইউসুফ ডান হাতে আংটি নিয়ে বাম হাত বাড়িয়ে দেয় অনুর দিকে। অনু সরাসরি অনলের দিকে তাকায়। তার চক্ষু ভরে অশ্রু জমা হয় মুহূর্তে। অনল দৃষ্টি সরিয়ে নেয়। অনু ঠোঁট বাঁকিয়ে কেঁদে ফেলে, মাথা নত করে। আমানা বেগম ছুটে এসে অনুর মাথাটা বুকে চেপে ধরেন। মাকে কাছে পেয়ে আরো হাউমাউ করে কেঁদে উঠে উনি। তিনি মাথায় হাত বুলিয়ে দিয়ে বলেন, পাগলি মেয়ে, কাঁদছিস কেন? এখনই কি তোকে নিয়ে যাচ্ছে নাকি? জরুরি ফোন এসেছে বলে তখনই বাড়ি থেকে বের হয়ে আসা অনল। অশ্রুসিক্ত নয়নে অনলের চলে যাওয়ার দেখে অনু। সকলে মিলে কি কি বোঝাচ্ছে তার কোনো কথায় অনুর কর্ণকুহরে পৌঁছাচ্ছে না। আমেনা বেগম অনুর বাম হাতটা ধরে এগিয়ে দেওয়ার পর ইউসুফ ওকে আংটি পরিয়ে দেয়। রাতে খাওয়া দাওয়া করে ইউসুফরা ওদের বাড়িতে চলে যায়। তারা গাড়ি নিয়ে এসেছিলেন। ঘরের বারান্দায় গোলুকে কোলে নিয়ে চুপ করে বসে আছে অনু। বাবা মা আত্মীয়দের ফোন করে সুখবরটা জানাচ্ছে। তিনিও অনেকের সঙ্গে ফোনে কথা বলায় ব্যস্ত। বড় বোনের বিয়েতে কি পরবে, কিভাবে সাজবে, কত শত জল্পনা কল্পনা তার। এদিকে মনের সাথে যুদ্ধ করে চলেছে অনু। মনে পড়ে যায় অনলের সাথে কাটানো মুহূর্তগুলোর কথা। একসাথে ঘোরাফেরা, ঝগড়া করা, সবকিছুর আড়ালে কি ভালোবাসা নামক কোনো শব্দ ছিল? আকাশে চাঁদ নেই, তারাও নেই, নাকি আছে? হতে পারে মেঘে ডেকে আছে। পুরো আকাশ জুড়ে অন্ধকারের বিচরণ। ছাদে দাঁড়িয়ে দাঁড়িয়ে আকাশ দেখছে অনল। অন্যদের বাড়ি থেকে চলে আসার পর থেকে ছাদে দাঁড়িয়ে আছে। বাড়িতে কেমন যেন দম বন্ধ হয়ে আসছে। জানলা ব্যালকনিতে ঘর দেখলে কষ্টে মূর্ছা যেতে ইচ্ছে করে, অথচ এমনটা কখনো হওয়ারই কথা ছিল না। অনল, নিজের নাম কারোর ক্রন্ধনরত কণ্ঠে শুনে পেছন ফিরে তাকায় অনল। সামনে দাঁড়িয়ে অনু। অন্ধকারে মুখ বোঝা না গেলেও চিনতে অসুবিধা হয়নি একটু। শাড়ির আঁচল এলোমেলো, খোপা করা চুলগুলো খুলে যাওয়ার উপক্রম। ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে সে। কাঁদছিস কেন অনু? জিজ্ঞেস করে অনল। অনু দৌড়ে এসে ঝড়ের বেগে আছড়ে পড়ে অনলের বুকে। জ্যাকেট খামচে ধরে হাউমাউ করে কাঁদতে কাঁদতে বলে, প্লিজ বিয়েটা ভেঙে দেন। আমি অন্য কাউকে বিয়ে করতে পারবো না। অনলের ভেতর ঝড় বয়ে যাচ্ছে। অনুকে সে বহুবার কাঁদতে দেখেছে, কিন্তু কখনো তার এমন অনুভব হয়নি। আজ মনে হচ্ছে বুকের পাঁজর ভেঙে চুরে যাচ্ছে। অনু অনলের শার্টের কলার চেপে ধরে কাঁদতে কাঁদতে বলে, ভেঙে দিবেন তো এই বিয়ে? শুধু শুধু পাগলামি করছিস অনু। ইউসুফ ভাইয়া অনেক ভালো ছেলে, তোকে অনেক সুখে রাখবে। তবে তোকে খুব মিস করবো রে। তোর সাথে আর ঝগড়া করা হবে না, তোর পেছনে লাগা হবে না। সুইজারল্যান্ড গিয়ে কি আমায় ভুলে যাবি অনু? অনু এবার আরো জোরে হাউমাউ করে কেঁদে ওঠে। ওইভাবেই শক্ত করে শার্টের কলার চেপে ধরে বলে, আপনি বলেছিলেন না আমি বোকা? সত্যি ভালোবাসা কোনটা, আবেগ কোনটা আমি বুঝি না। সত্যি এতদিন আমি বুঝিনি যেই মানুষটা সারাক্ষণ আমার সাথে ঝগড়া করে সেই মানুষটাকেই আমি ভালোবাসি। আমি বুঝিনি এই মানুষটাকে ছাড়া আমার চলবে না। হ্যাঁ, আমি আপনাকে ভালোবাসি। আপনার সাথেই সারা জীবন আমি ঝগড়া করতে চাই। আপনার সাথেই আমি সারা জীবন কাটাতে চাই। অনুর হাত ছাড়িয়ে নেয় অনল। চোখের পানি মুছে দিয়ে বলে, একদিন তোর বিয়ে হবে জানতাম। তোর বিয়েতে খুব নাচবো, আনন্দ করব ভেবে রেখেছিলাম, কিন্তু সেই দিনটা যে এত দ্রুত চলে আসবে সেটা ভাবিনি। মিস করবো অনু, ভীষণ মিস করব। এরপর জ্যাকেটটা খুলে অনুর গায়ে দিয়ে বলে, শীতের মধ্যে আর এখানে থাকিস না, বাড়ি চলে যা। অনু কান্না বাদ মানে না। অনলকে খামচে ধরে কাঁদতে কাঁদতে বলে, আপনি কি বোঝাতে চাচ্ছেন? নাকি আপনি কি বুঝতে চাচ্ছেন না, নাকি বুঝতে পারছেন না? এড়িয়ে যাচ্ছেন কেন? এড়িয়ে যাবেন না প্লিজ। দয়া করে আমার মনের অবস্থাটা বোঝার চেষ্টা করুন। আমার আপনাকে প্রয়োজন, শুধুই আপনাকে। কাঁদতে কাঁদতে হেঁচকে উঠে যায়। আস্তে আস্তে শরীরটাও নিস্তেজ হয়ে আসে। কথাগুলো কেমন জড়িয়ে যাচ্ছে। একসময় সেন্সলেস হয়ে অনলের উপরেই পড়ে যায় অনু। দুহাতে আঁকড়ে ধরে সে অনুকে, বুকের সাথে শক্ত করে চেপে ধরে বলে, সরি। দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে অনলের চোখ থেকে। মাঝরাতে অনুর ঘুম ভাঙলে সে নিজেকে বিছানায় আবিষ্কার করে। বিছানার পাশে মোবাইল হাতড়েও মোবাইল পেল না। উঠে দাঁড়াতে অলসতা লাগছে, শরীরে মনে হচ্ছে শক্তিই নেই। কিছুক্ষণ ঝিম মেরে বিছানাতে বসে থাকে। খোলা চুলগুলো হাত কোপা করে বিছানা থেকে নামে। লাইট জ্বালিয়ে দেখে গোলু ফ্লোরে এক কোনায় গুটিসুটি হয়ে শুয়ে আছে। এই ঠান্ডার মধ্যে বেচারাকে কষ্ট দিচ্ছে ভেবে অনুর নিজেরই খারাপ লাগছে।
গোলুর জন্য ছোট্ট বাক্সে আলাদা বিছানা বানিয়েছিল অনু। ওকে তুলে নিয়ে সে বাক্সের বিছানায় শুয়ে দেয়। ওর জন্য বানানো ছোট্ট ল্যাপটা গায়ে জড়িয়ে দেয়। গোলু একবার চোখ মেলে তাকিয়ে আবার চোখ বন্ধ করে ফেলে। অনু ওর মাথা চুলকে দেয় কিছুক্ষণ। বারান্দায় গিয়ে দেখে তিতুস খাঁচার মধ্যে ঝিমোচ্ছে। ওর খাবার প্রায় শেষ। ঘর থেকে খাবার আর পানি দিয়ে যায়। তখনই দৃষ্টি চলে যায় অনলের ঘরের দিকে। এখনো ওর ঘরে আলো জ্বলছে। অনুর মনে পড়ে যায় ছাদের ঘটনার কথা। অনলের নিষ্ঠুরতার কথা ভাবতে একদলা ভারী মেঘ এসে জমা হয় চোখের কার্নিশে, যার শেষ ফলাফল হিসেবে নাত্রপল্লব অশ্রুতে ভেজে ওঠে। দীর্ঘশ্বাস নিয়ে অনু ঘরে ফিরে আসে। ওয়ার্ড্রপ থেকে জামা কাপড় বের করে শাড়িটা আগে খুলে ফেলে। তারপর ওয়াশরুমে চলে যায় ফ্রেশ হতে। সকালে অনুর ঘুম ভাঙে আমেনা বেগমের ডাকে। চোখ না মেলে অনু বলে, বলো। ইউসুফ এসেছে তোর সঙ্গে দেখা করতে। এত সকালে? এত সকাল কোথায় পেলি? 11টা বাজতে চলেছে। অনু নিশ্চুপ। আবার ঘুমিয়ে পড়েছে নির্ঘাত। তিনি কাঁধে ধাক্কিয়ে আবার ডাকে, উঠরে অনু, ছেলেটা সেই কখন থেকে বসে আছে। যাও, আসছি। তাড়াতাড়ি। আমেনা বেগম চলে যাওয়ার প্রায় 5 মিনিট পরে অনু ওঠে। আরো পরে উঠতো যদি না তিনু এসে ডেকে যেত। অনু ফ্রেশ হয়ে ড্রয়িং রুমে আসে। ড্রয়িং রুমে কেউ নেই। রান্নাঘরে উকি দিয়ে দেখে আমেনা বেগম রান্না করছেন। সম্ভবত দুপুরে রান্না করছেন। একজন বেশ ভালোই। উনি কোথায় জিজ্ঞাসা করে অনু। আমেনা বেগম পেছন ফিরে বলেন, তোর আক্কেল জ্ঞান কবে হবে বলতে পারিস? কখন থেকে এসে অপেক্ষা করছে? কোথায় সে? ছাদে। অনু চলে যাওয়ার সময় আমেনা বেগম পিছু ডেকে 2 মগ কফি এগিয়ে দিয়ে বলেন, খালি মুখে কথা বলবি নাকি? কফি নিয়ে যা। অনু কোনো প্রত্যুত্তর করলো না। শুধু নীরব হয়ে কফির মগ দুটো হাতে নিয়ে ছাদে চলে যায়। ছাদের রেলিং ধরে ধীর পায়ে মাথা থেকে ও মাথা পর্যন্ত হাঁটছে ইউসুফ। কুয়াশা থাকলেও মৃদু রোদও রয়েছে। পরিবেশটা ওর বেশ ভালোই লাগছে। আপনার কফি। অনুর কণ্ঠ শুনে পেছনে তাকায় ইউসুফ। হাত বাড়িয়ে কফির মগ নিয়ে বলে, থ্যাংক ইউ। ওয়েলকাম। হুট করে চলে আসে বিরক্তি হওনি তো? বিরক্ত হলে কি চলে যাবেন? ইউসুফ অপ্রস্তুত হয়ে পড়ে। অনু মেকি মৃদু হেসে বলে, জাস্ট কিডিং, ডোন্ট বি সিরিয়াস। অনুর হাসিতে তাল মেলালেও ইউসুফের কেন যেন খটকা লাগছে। ঘাপলা অন্য কিছু মনে হচ্ছে। কফিটা কেমন হয়েছে? অসাধারণ। তুমি বানিয়েছো? না, মা বানিয়েছে। আমি এত ভালো কফি বানাতে পারি না। দুজনেই নিশ্চুপ। অনুর দৃষ্টি মাঠের দিকে। এলাকার বাচ্চাদের সঙ্গে ফুটবল খেলছে অনল। বাচ্চাদের মতোই হাসছে। কত খুশি ছেলেটা। অনুর ঠোঁটের কোণে তাচ্ছিল্যকর হাসি ফুটে ওঠে। অনু, তুমি এই বিয়েতে রাজি তো? অনু এবার শব্দ করে হেসে ফেলে। হাসতে হাসতে বলে, এই প্রশ্নটা কি আরো আগে আমাকে করা উচিত ছিল না? অনু, তোমার সঙ্গে রিলেশন করার মতো কোনো ইন্টারেস্ট আমার ছিল না। আমার ইচ্ছে ছিল আমি তোমায় বিয়ে করে বউ করব। এজন্য বাবাকে দিয়ে ডিরেক্ট বিয়ের প্রস্তাব পাঠিয়েছি। সমস্যাটা এখানেই। আমার পরিবার আপনার পরিবারের মতো নয়। আপনার পরিবারে আপনার অনেক গুরুত্ব আছে, ইচ্ছের দাম রয়েছে, যেটা আমার পরিবারে আমার নেই। এমনকি একবার আমায় জিজ্ঞেসও করা হয়নি আমি কি চাই, আমি বিয়েতে রাজি কিনা। তাহলে কি তুমি বিয়েতে রাজি নও? না হলেও বা আপত্তি কোথায়? বিয়ে তো হবেই। বাবা মায়ের ইচ্ছে বলে কথা। বাবা মা বললেই হবে নাকি? সংসার আমরা করব। আমাদের মতামত দরকার সবার আগে। তুমি আমায় ক্লিয়ার করে বলো, তুমি এই বিয়েতে রাজি? অনু কিছুক্ষণ চুপ করে থাকে। তারপর চোখে চোখ রেখেই বলে, না। ইউসুফ কি বলবে বুঝতে পারছে না। বাকশক্তি লোভ পাওয়ার জোগাড়। গোপনে দীর্ঘশ্বাস নিয়ে বলে, তাহলে এই বিয়ে হবে না। তুমি নিশ্চিন্তে থাকো। ইচ্ছের বিরুদ্ধে বিয়ে করার মতো ছেলে আমি নই। আমি বাড়িতে গিয়ে বাবাকে বলবো। যাচ্ছি এখন। দুপুরের খাবারটা খেয়ে যান, মা আপনার জন্য রান্না করেছে। অন্য একদিন খাবো অনু, আজ আসি। ইউসুফ সরাসরি নিজেদের বাড়ি চলে যায়। যাওয়ার আগে আমেনা বেগমের সঙ্গেও দেখা করে যায়নি। তাহলে এভাবে না খেয়ে কখনোই আসতে দিত না। অন্যদিকে অনুর এমন চটপটে স্বীকারোক্তি ওকে পীড়া দিচ্ছে। ভুলটা নিজেরই মনে হচ্ছে। সে যদি নিজেই একবার অনুকে জিজ্ঞেস করত। ইউসুফ চলে যাওয়ার পরও অনু কিছুক্ষণ ছাদে পায়চারি করে। লুকিয়ে লুকিয়ে অনলকেও দেখে। অনলের দৃষ্টি যে ছাদের দিকে নেই তা কিন্তু নয়। ও নিজেও খেলার ছলে একটু পরপর ছাদের দিকেই তাকাচ্ছে। ইউসুফের সঙ্গে অনুকে দেখে কষ্ট হলেও সরে যেতে পারছিল না। অনু রাতে ঘুমিয়েছিল কিনা তার জানা নেই, কিন্তু তার চোখের পাতায় ঘুম সারা রাতে একবারও আসেনি। অনু ইউসুফের বউ হবে এটা ভাবতেই বুকটা মোচড় দিয়ে ওঠে। অজানা অদৃশ্য কষ্টরা জেগে ধরে। অনু ভালোবাসাটা আগে ফিল করতে পারেনি, হয়তো অনলও নয়। তবে এখন যে অনুভূতি হচ্ছে তার নাম কি? ভালোবাসা। অনু ছাদ থেকে নেমে আসে। ভার্সিটিতে আজ তো যাওয়াই হলো না, তবে একটু হেঁটে আসা যায়। সেও কাউকে কিছু না বলে একাই হাঁটতে বের হয়। মাঠের পাশ দিয়ে যাওয়ার সময় অনল দৌড়ে আসে। হাঁপাচ্ছে সে। অনু কিছু বলছে না, চুপচাপ হেঁটে চলেছে শুধু। কেমন আছিস অনু? অনু নিরুত্তর। অনল প্রশ্ন করে, কথা বলবি না?
এবার অনু কোনো উত্তর দিল না। একটা রিক্সা ডেকে চুপচাপ উঠে পড়লো। এমনকি একটা বার অনলের দিকে ফিরেও তাকায়নি। অনুর এহেন ব্যবহারে বুকের ভেতরটা কেমন যেন চিনচিন করে ওঠে অনলের। অসহায় লাগে। অনু তো এমন নয়। পুরো বাড়িতে পিনপতন নীরবতা চলছে। এমনকি ফ্যানের ভনভন করা শব্দটাকেও প্রকট মনে হচ্ছে এখন। অনুর সামনেই চোয়াল শক্ত করে ক্রুদ্ধ হয়ে দাঁড়িয়ে রয়েছে খালেদ রহমান। হাঁটতে যাওয়ার সময় মাঝ রাস্তাতেই খালেদ রহমানের সঙ্গে দেখা হয়ে যায়। তার অগ্নিবর্ণ দৃষ্টিতে বলে দিচ্ছিল ঠিক কতটা রেগে আছেন তিনি। কিন্তু রাস্তায় কিছুই বলেননি। অনুকে সঙ্গে করে বাড়িতে নিয়ে এসেছেন। এতক্ষণ ক্ষুব্ধ হয়ে চুপচাপ থাকলেও এবার তিনি কষে থাপ্পড় বসান অনুর গালে। টাল সামলাতে না পেরে কয়েক কদম পিছিয়ে যায় অনু। সঙ্গে সঙ্গে মনে হয় গাল কয়েক ইঞ্চি ফুলে গেছে। এতটা ব্যথা হচ্ছে যেন মনে হচ্ছে গাল ফেটে এক্ষুনি রক্ত বের হবে। গাল চেপে ধরে দাঁড়িয়ে থাকে অনু। ঠোঁট কামড়ে ধরে কান্না আটকানোর চেষ্টা করে। খালেদ রহমান বাজখাই গলায় বলেন, তোমায় এত সাহস কে দিয়েছে বিয়ে ভাঙার? কোন দিক থেকে ইউসুফকে তোমার অপছন্দ বলো? নীরবে চোখের অশ্রু বিসর্জন দিচ্ছে অনু। আমেনা বেগম কাছে আসার আগে খালেদ রহমান চিৎকার করে বলেন, খবরদার, মাঝখানে আসবে না তুমি। এখানে আমি আর অনু কথা বলছি। আজ আমার সব প্রশ্নের উত্তর ওকে দিতে হবে। এবার তিনি অনুকে জিজ্ঞেস করলেন, তুমি কেন বিয়ে ভেঙেছ? চুপ করে থাকবে না অনু? মাথায় রক্ত চেপে আছে এমনিতেই। ইউসুফকে তোমার কেন পছন্দ নয়? আমি এখনই বিয়ে করতে চাচ্ছি না আব্বু। সবাইকে ছেড়ে এত দূরে আমি থাকতেও পারবো না। ফুপিয়ে ফুপিয়ে বলল অনু। অনলের কথা বলতে কেউ বলতে পারলো না। যেখানে অনল অনুকে ভালোই বাসে না, সেখানে বাবার সামনে এই কথা বলার বৃথা মানেই হয় না কোনো। রাগে গিজগিজ করছেন খালেদ রহমান। চোয়াল শক্ত করে বললেন, বড় হয়ে সাহস বেড়ে গেছে? নিজের ভালো বুঝতে শিখেছ? করো নিজের ভালো। তোমার কোনো ব্যাপারে আমি আর নেই। কথা শেষ করে নিজের ঘরে গিয়ে ধীরেম করে দরজা বন্ধ করে দেয় খালেদ রহমান। অনু আর এক সেকেন্ডও দাঁড়িয়ে না থেকে বাড়ি থেকে বেরিয়ে আসে। তিনিও আমেনা বেগম অনেকবার ডাকলেও পিছু ফিরে দাঁড়ায়নি। অনেক আমি কেন জানি অনুর বিয়ে নিয়ে খুশি হতে পারছি না, বলল অনল। অনেক কম্পিউটারে গেমস খেলছিল। অনলের এই কথা শুনে সচকিত হয়ে তাকিয়ে বলে, কেন? এই কেনর উত্তরই তো আমার কাছে নেই। তুমি কি অনুকে ভালোবাসো? কাল রাতে অনু ছাদে এসেছিল। কেন? আমার কাছে। কি বলছে? অনু আমায় ভালোবাসে, বিয়ে ভেঙে দিতে বলেছে, কান্নাকাটি করেছে অনেক। আমার মনে হয় অনলের পুরো কথা শেষ হওয়ার আগে অনেকের ফোন বেজে ওঠে। তিনু ফোন করেছে। ওকে ওয়েট ভাইয়া বলেই অনেক ফোন রিসিভ করে। ওপাশ থেকে তিনু প্রায় কেঁদেই ফেলবে সেভাবেই বলে, অনিক, কি হয়েছে তনু? আর ইউ ওকে? অনিক আপু বাড়ি থেকে বেরিয়ে গেছে। মানে কি? ইউসুফ ভাইয়াকে আপু বিয়ে করবে না বলেছে। বিয়ে ভেঙে দিয়েছে বলে আব্বু খুব রেগে গেছে। আপুকে মেরেছে এবং বকেছে অনেক। কখন বের হয়েছে? এই এখনই। তুমি আর অনল ভাইয়া একটু খুঁজে দেখো না। আচ্ছা, তুমি চিন্তা করো না, আন্টিকে চিন্তা করতে বারণ করো, আমি দেখছি। অনেকের সব কথাই অনল শুনেছে। চিন্তিত হয়েই বলল, কি হয়েছে রে? ভাইয়া, অনু বাড়ি থেকে বের হয়ে গেছে। মানে কি? কেন? বিয়ে ভেঙে দিয়েছে অনু, এজন্য আঙ্কেল মারছে। অনল কয়েক সেকেন্ড চুপ করে থেকে বলে, আমি গিয়ে অনুকে খুঁজছি, তুই মাকে নিয়ে ওদের বাসায় যা, ওদেরকে চিন্তা করতে বারণ কর। ঠিক আছে। অনল বাড়ি থেকে বের হওয়ার পথে জেসিয়া শুভাকে ফোন করে জিজ্ঞেসও করে ওদের বাড়িতে গেছে নাকি। যখন শুনলো সেখানে যায়নি, তখন ওদের বলল যেন বাকি বান্ধবীদের ফোন করে আপডেট নিয়ে একটু জানায়। ওরা বলল জানাবে। এবার অনল রাজীব এবং এনামুলকে কল করে কিছু অ্যাড্রেস দিয়ে সেখানে অনু আছে নাকি খুঁজতে বলল। অনু যেসব জায়গায় যেতে পারে সেসব জায়গাতেই খুঁজছে এবং ভাগ্য ভালো থাকায় ধারণা সত্যিও হয়। কতগুলো বাচ্চাদের মাঝে অনু উদাস হয়ে বসে আছে। বাচ্চারা অনুর রাগ ভাঙানোর চেষ্টা করছে। সবগুলো বাচ্চাকে অনল চেনে। এরা এখানে ফুল খাবার বিক্রি করে। অনেকবার অনুর সঙ্গে এখানে আসা হয়েছিল। অবশেষে অনুকে পেয়ে যেন প্রাণ ফিরে পেল। ঠোঁটের কোণে শান্তির হাসি। অনল ওদের দিকে এগিয়ে গিয়ে মাঝখানে জায়গা করে বসে। অনলকে দেখে ভ্রু কুঁচকে অনু বলে, তোমাদের আপামনি এভাবে গাল ফুলিয়ে আছে কেন বাচ্চারা? জিজ্ঞেস করলো অনল। ওরা সমস্বরে বলল, জানি না। সত্যি বলতে অনলকে এখন অনুর বিরক্ত লাগছে, অসহ্য লাগছে। সে বাচ্চাদের থেকে বিদায়ও নিল না। বসা থেকে উঠে হন হন করে হাঁটা শুরু করে। পিছু পিছু অনলও আসে। পাশাপাশি হাঁটতে হাঁটতে বলে, কি সমস্যা অনু? আমার সঙ্গে কথা কেন বলিস না? কথা বলতে ভালো লাগে না, তাই বলি না। কেন ভালো লাগে না? কোনো কারণ নেই। অবশ্যই কারণ আছে। সবকিছুর পেছনেই কোনো না কোনো কারণ থাকে। দয়া করে আমায় একটু একা থাকতে দিন। আমি একা থাকতে চাই। তুই নাকি বিয়ে ভেঙে দিয়েছিস? এজন্য মনে হচ্ছে আপনার খুব অসুবিধা হয়ে গেল। ভয়ের কোনো কারণ নেই। আপনাকে ভালোবাসার কথা কাউকে বলবো না, আর আপনাকেও বিরক্ত করব না। কাল রাতের জন্য সরি। অনুর কথা শেষ করে হাঁটা শুরু করে।
এর মাঝে নির্জনতা ছেড়ে দুজনেই লোকালয়ে চলে এসেছে। চারপাশে লোকজনের সমাগম। অনল পেছন থেকে বলে, সরি বললেই তো এখন আর কিছু হবে না অনু। আমি তোকে একাও থাকতে দেব না, কারণ আমি তোকে ভালোবাসি। আই লাভ ইউ। শেষের দুটো লাইন কানে পৌঁছাতে অনু থমকে দাঁড়ায়। চোখ দুটো ছলছল করে ওঠে। ভালোবাসা পাওয়ার যে আনন্দ, সে আনন্দের রেখা ঠোঁটের কোণে। অনলের দিকে এবার ঘুরে দাঁড়ায় অনু। পাশ থেকে তখন দৌড়ে আসে কিছু লোক। তখনই একটা মেয়ে ধাক্কা দিয়ে যায় অনুকে। সম্ভবত দৌড়াতে গিয়ে অনুর সঙ্গে ধাক্কাটা খায়। ধাক্কাটা এতটাই জোরে লেগেছে যে টাল সামলাতে পারেনি সে। অনু ঘুরে পড়ে যাওয়ার মুহূর্তে তরল জাতীয় কিছু ওর মুখে এক সাইডে এসে পড়ে। সঙ্গে সঙ্গে গগন বিদারী চিৎকার করে রাস্তায় লুটিয়ে পড়ে অনু। যন্ত্রণায় ছটফট করতে থাকে। গালের এক সাইড এবং গলার মাংস ঝলসে যেতে শুরু করে মুহূর্তে। পুরো ঘটনা এত দ্রুতই ঘটলো যে অনল বুঝে উঠতে পারলো না ঠিক কি হলো। দুহাতে মুখ ঢেকে রাস্তায় গড়িয়ে গড়িয়ে কাঁদছে অনু। ছটফট করছে। যখন বুঝে উঠতে পারে অনুর শরীরে অ্যাসিড পড়েছে, ততক্ষণে অনল উদ্ভ্রান্তের মতো ছুটে আসে। কিছু দূর থেকে আরো একটা মেয়ের গগন বিদারী আর্তনাদ শোনা যায়। আশেপাশের লোকজন কয়েকটা ছেলেকে ধরে ফেলে। অনলের দম বন্ধ হয়ে আসছে। ঘন কালো অন্ধকারে আচ্ছাদিত ধরিত্রী। আনন্দ নেই, হাসি নেই কোথাও। চারিদিকে শুধু থমথমে পরিবেশ। বাঁধনহারা হয়ে কাঁদছেন আমেনা বেগম এবং তিনু। খালেদ রহমান একটু পরপর শার্টের হাতায় চোখ মুছছে। তাদের মেয়ের সাথে কেন এমনটা হতে হলো? ডাক্তার জানিয়েছে অনুর গাল থেকে গলা পর্যন্ত একদম ঝলসে গেছে। ভেতরে কাউকে অ্যালাউ করেনি। বাইরে থেকে সকলে এক পলক দেখেছে শান্ত নির্জীব অনুকে। বুকের ভেতরটা একদম হুহু করে উঠে। যে কষ্ট কাউকে বোঝানো যায় না, আর না সবাই বোঝে। যারা অ্যাসিড ছুঁড়েছিল ওদেরকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। ওদের স্বীকারোক্তি দ্বারা জানা গিয়েছে অনুকে অ্যাসিড মারার উদ্দেশ্য ওদের ছিল না, বরং অন্য মেয়েকে অ্যাসিড ছুটতে গিয়ে অনু শরীরে পড়ে যায়। পুলিশ হাসপাতালে এসেছিল, কিন্তু অনু অথবা অ্যাসিড আক্রান্ত অন্য মেয়েটি অর্থাৎ আখি এখন কথা বলার মতো সিচুয়েশনে নেই। ডাক্তার জানিয়েছে এখনই তাদের কারোর সাথে কথা বলতে দেওয়া যাবে না। পুলিশও ওদের দুজনে জবানবন্দি ছাড়া কিছু করতেও পারবে না। তাই অপেক্ষা করা ছাড়া কোনো গতি নেই। করিডোরের একপাশে দেয়ালের সাথে মাথা ঠেকিয়ে দাঁড়িয়ে আছে অনল। বারবার চোখের সামনে অনুর ছটফট করা তখনকার সেই দৃশ্যটা ভেসে উঠছে। কত কষ্ট ওকে পোহাতে হয়েছে। কি হবে সামনে? অনু এসব সহ্য করতে পারবে তো? ডাক্তার এসে জানায় ওরা এখন স্বাভাবিক, সুস্থ। সবার আগে কথা বলার জন্য পুলিশই যায়। যদিও তারা উপস্থিত অনল এবং আরো কয়েকজন জিজ্ঞাসাবাদকে উক্ত ঘটনাটা শুনেছিল, তবুও একই প্রশ্ন তারা অনু এবং আখিকেও করে। পুরো ঘটনা অনুর বলার প্রয়োজন হয়নি। শুধু এটাই জানিয়েছে সে তাদের কাউকে চেনে না। হুট করে কি থেকে কি হয়ে গেল তা বুঝতেও পারেনি। আখির জবানবন্দি এমন ছিল। এসিড নিক্ষেপকারী একজন, যার নাম পলাশ। পলাশ আমায় প্রেম প্রস্তাব দিয়েছিল কলেজে যাওয়ার সময়। সে ভালো ছেলে নয়, আমি না করে দিয়েছিলাম। এরপর থেকে সে প্রায় আমায় বিরক্ত করত, রাস্তাঘাটে উত্ত্যক্ত করত। তারপরও যখন আমি রাজি হইনি তখনও হুমকি দিয়ে বলে, তোর এই সুন্দর চেহারা নিয়ে এত বড় না, তোর এই চেহারাই আমি নষ্ট করে দেব। সরাসরি ভয় না পেলেও মনে মনে আমি ঠিকই ভয় পেয়েছিলাম। কিছুদিন কলেজেও যাইনি। এরপর যখন আবার কলেজে যাওয়া শুরু করলাম তখন আর পলাশ আমায় বিরক্ত করতো না। আমি ভেবে নিয়েছিলাম হয়তো আমাকে ভয় দেখানোর জন্যই বলেছিল, কিন্তু ভুল ছিলাম আমি। সেদিন কোচিং করে ফেরার পথে, এটুকু বলেই কান্নায় ভেঙে পড়ে আখি। নিজেকে সামলে নিয়ে বলে, সেদিন কোচিং থেকে ফেরার পথে পলাশ ও ওর সঙ্গীরা আমার দিকে এগিয়ে আসে, অদ্ভুতভাবে হাসে। আমি ভয় পেয়ে দৌড়ানো শুরু করি। দৌড়াতে দৌড়াতে অন্য একটি মেয়ের সঙ্গে ধাক্কা খাই। আমার জন্য ওই মেয়েটাকেও এসিডের শিকার হতে হয়। এবার আখির কান্নার ধমক আরো বেড়ে যায়। ডাক্তাররা জানায় এই সময় ওদের উত্তেজিত করা ঠিক হবে না। পুলিশের যা জানার দরকার তা জেনে নিয়েছে, আর কোনো প্রশ্ন তারা করেনি। তবে এটা বলেছে যে এর প্রাপ্য শাস্তি পলাশ ও তার বন্ধুরা পাবে। হাসপাতালের বাইরে সাংবাদিকদের দলবল। একদিনে একই সময়ে 2 মেয়ে অ্যাসিডের শিকার। এই খবর যেন মুহূর্তেই ছড়িয়ে পড়েছে সব জায়গায়। ডাক্তাররা তাদের হাসপাতালের ভেতর অ্যালাউ করেনি। তারাও উন্মুক্ত হয়ে অপেক্ষা করছে অনু এবং আখির সঙ্গে কথা বলার জন্য। এর মধ্যে যতটুকু জানা হয়েছে ততটুকুই টিভি পত্রিকায় প্রচার করা হয়ে গেছে। তাদের আগের ছবি এবং অ্যাসিডে ঝলসে যাওয়া ছবি দেখে সকলের মনেই আক্ষেপ। এত সুন্দর চেহারা, আজকাল সত্যি এটাও মনে হয় যে সুন্দর হওয়াও পাপ বা অন্যায়। অনু সুস্থ হওয়ার পরও কারো সঙ্গে কথা বলতে চায়নি, এমনকি দেখাও করেনি। অনল ভেতরে যায়নি একবারও। আমেনা বেগম যাওয়ার পর হাত ধরে কান্না করে অনু। আকাশ পাতাল কেঁপে উঠবে সেই কান্নার সুরে। আজ অনু এবং আখিকে আদালতে যেতে হবে সাক্ষী দেওয়ার জন্য। দুজনকে রেডি করা হয়, কিন্তু আয়না দেখতে দেওয়া হয় না কাউকে। এমনকি ফোনও তাদের থেকে দূরে রাখে।
এই ঝলসে যাওয়া মুখ দেখলে বেঁচে থাকার ইচ্ছে এখানেই মরে যাবে। গালে গলায় হাত বুলিয়ে আটকে ওঠে অনু। বুঝতে পারে নিজের করুণ পরিস্থিতি। ঘরের এক কোনায় হাঁটু মুড়ে বসে আছে অনু। কিছুক্ষণ আগে আদালত থেকে এসেছে, আসামিদের ফাঁসির রায় দেওয়া হয়েছে। এখনো পর্যন্ত অনু নিজেকে দেখেনি, আখের মুখ দেখতে পায়নি। ওড়না দিয়ে বড় ঘুমটা দেওয়া ছিল, তবে হাতটা দেখতে পেয়েছিল। ডান হাতের উপর ভাগ একদম ঝলসে পড়ে গেছে। কি ভয়ঙ্কর সেই দৃশ্য! হাতের যদি এই অবস্থা হয়ে থাকে তাহলে মুখের অবস্থা কেমন হয়েছে? বাড়ির সামনে আসার পর এলাকার মানুষদের করা বিকৃত মুখভঙ্গি বারবার চোখের সামনে ভেসে উঠছে। তাদের চোখে ভয় স্পষ্ট ছিল। তারিকে অনেকে ভয় পাচ্ছে। ঘর থেকে সকল প্রকার আয়না জাতীয় সরঞ্জাম সরিয়ে ফেলা হয়েছে। সে নিজেই তার মুখ দেখার জন্য উদ্গ্রীব হয়ে রয়েছে। কেমন দেখাচ্ছে তাকে! খুবই ভয়ঙ্কর, খুব। ঠোঁট ভেঙে কান্না চলে আসে। ফ্লোরে গুটি গুটি পায়ে গুলু ঘুরে বেড়াচ্ছে। তিতুস ওর কোলের কাছে এসে বসে আছে। খুব গভীর মনোযোগ দিয়ে তাকালে মনে হবে তিতুসও বোধ হয় কাঁদছে, তবে সে অন্যান্যদের মতো ভয় পাচ্ছে না। আমেনা বেগম প্লেটে করে খাবার নিয়ে আসেন। তিনুর হাতে পানির গ্লাস। কাঁদতে কাঁদতে ওদের চোখ মুখ ফুলে গেছে। নিজেকে কোনো রকম ভাবেই সামলে রাখতে পারছেন না আমেনা বেগম। অনুর মুখের দিকে তাকালে বুক ভেঙে কান্না আসে। চোখ নামিয়ে ভাত মেখে মুখের সামনে ধরে। অনু বিষাদিত সুরে বলে, তুমি ওকে আমার দিকে তাকাতে ভয় পাচ্ছ মা? তিনি মেয়ের দিকে তাকিয়ে অশ্রু ত্যাগ করেন। অনুর মাথাটা বুকে চেপে ধরে বলেন, না মা না, আমি কেন ভয় পাবো? তুই আমার মেয়ে, আমার কলিজা। তুই আগে যেমন ছিলি এখন তেমনই আছিস। আমার অনু সবসময় সুন্দর। না মা, আমি আগের মতো নেই। আমি নেই আগের মতো। মানুষ এখন ভয় পায় আমায় দেখলে। কাঁদতে কাঁদতে কথাগুলো বলে খাবারের প্লেট দূরে ছুঁড়ে মারে। ফ্লোর জুড়ে ছিটিয়ে পড়ে ভাতের দানা। শব্দ শুনে ভয় পেয়ে গোলু খাটের কোনায় লুকিয়ে পড়ে। আর তিতুস উড়ে চলে যায় অন্যত্র। অনুকে সামলানো মুশকিল হয়ে পড়ছে। ঘরের সবকিছু এলোমেলো করতে করতে কাঁদছে। আহাজারি করে বলছে, এই বিশ্রী মুখ নিয়ে আমি কি করে বাইরে যাব? কেন হলো আমার সাথে এমন? আপু প্লিজ তুমি একটু শান্ত হও, এভাবে ভেঙে পড়ো না। ফুপিয়ে বলে তিনু। দুহাতে নিজের চুল আঁকড়ে ধরে নিজেকে মানানোর চেষ্টা করেও ব্যর্থ হয় অনু। বড় বড় শ্বাস নিয়ে বলে, তোমরা চলে যাও, আমি একটু একা থাকতে চাই। ওই মুহূর্তে ঘরে এসে উপস্থিত হয় অনল। ইশারায় আমেনা বেগম এবং তিনুকে ঘর থেকে চলে যেতে বলে। তারা যাওয়ার পর অনলকে দেখে আরো রেগে যায় অনু। উল্টো পাশ ঘুরে দাঁড়িয়ে বলে, আপনি এখানে কেন এসেছেন? মজা নিতে? আনন্দ হচ্ছে না? অনল নিশ্চুপ। অনু বলল, আপনি চলে যান, কারো দয়া মায়া আমার লাগবে না। দূর থেকেই পরিহাস করেন। অনল এগিয়ে এসে অনুর হাত ধরে সামনে ঘুরিয়ে দাঁড় করায়। দুহাতে মুখ ঢেকে কেঁদে ফেলে অনু। কাঁদতে কাঁদতে বলে, চলে যান প্লিজ, চলে যান আপনি। ওইভাবেই অনুকে জড়িয়ে ধরে অনল। সে কথা বলতে পারছে না, অনুকে বুঝতে দিতে চাচ্ছে না তার ক্রন্দনরত কণ্ঠস্বর। সে জানে না কিভাবে অনুকে স্বাভাবিক করবে, কিভাবে সামলাবে। শুধু জানে অনুকে তারই সামলাতে হবে। কিছুক্ষণ নীরবে কেঁদে অনলকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিয়ে নিজেও পিছিয়ে যায় অনু। চিৎকার করে বলে, আপনি চলে যাচ্ছেন না কেন? চলে যান আপনি। অনু পাগলামি করিস না, এটা একটা অ্যাক্সিডেন্ট ছিল। তোর তো এখানে কোনো দোষ নেই, কেন এমন করছিস? কারণ দোষ না করেও আমাকে শাস্তি পেতে হচ্ছে। মানুষ ভয় পায় আমায় দেখলে। অনল চুপচাপ দাঁড়িয়ে থাকে। আহাজারি করে কাঁদতে কাঁদতে পা ছড়িয়ে ফ্লোরে বসে পড়ে অনু। নিজের মাথায় চুল নিজেরই টিনে ছিঁড়ে ফেলতে ইচ্ছে করছে। অনল ঘর থেকে বেরিয়ে আবারও কয়েক সেকেন্ডের মধ্যে ফিরে আসে। অনুর সামনে হাঁটু গেড়ে বসে একটা খরগোশের বাচ্চা অনুর কোলের উপর রাখে। অশ্রুসিক্ত নয়নে সে অনলের দিকে তাকায়। অনলের চোখের পানি চিকচিক করছে। এটাও বোঝা যাচ্ছে সে এখনো কাঁদতে চাচ্ছে না। অনুর গালে আলতো করে হাত রেখে অনল বলে, তোর পিলু, ওকে আমি ঘরে লুকিয়ে রেখেছিলাম, কুকুর নেয়নি। ইচ্ছে ছিল যেদিন তোকে বিয়ে করব সেদিন ফিরিয়ে দেব। বিয়ে হওয়ার আগেই ফিরিয়ে দিলাম, তবে বিয়ে হবে আজ। আপনি কি পাগল হয়ে গেছেন? কি সব আবল তাবল বকছেন? ভালোবাসি, তোকেই বিয়ে করব। অসম্ভব। কেন অসম্ভব অনু? তোর মুখ ঝলসে গেছে বলে কি আমার ভালোবাসায় ভাটটা পড়েছে? কমে গেছে আমার ভালোবাসা? আপনার এখন আবেগের বয়স নেই। কোনো আবেগের টানে আপনি এখন সিদ্ধান্ত নিয়েছেন আমি জানি না। বাড়ি চলে যান। অনল এবার অনুর দুগালে হাত রেখে চোখে চোখ রেখে বলে, আল্লাহর কসম, তোকে বিয়ে করার সিদ্ধান্ত আমি আবেগের বশে নেইনি। আমি তোকে ভালোবাসি। আমার পরিবারের সবাই রাজি। আজই তোর বাবার সাথে কথা হবে। অনলের বুকে মাথা রেখে ফুপিয়ে ফুপিয়ে কেঁদে অনু বলে, কেন এমন করছেন আপনি? কেন ভালোবাসেন? অনল কিছুই বলল না, শুধু নীরবে অশ্রু বিসর্জন দিয়ে বাহুবন্ধনে শক্ত করে আবদ্ধ করে রাখলো অনুকে। খালেদ রহমান বাড়িতে ছিলেন না, একটু আগে এসেছেন। চোখে মুখে চিন্তার আভাস, চোখ মুখ ফোলা। চা দেবো? জিজ্ঞেস করেন আমেনা বেগম। দাও। চা বানানোই ছিল। গরম করে কাপে ঢেলে সেন্টার টেবিলের উপর রাখেন। পাশের সোফায় বসে জিজ্ঞেস করে,
কোথায় গিয়েছিলে? বাড়ি বিক্রি ব্যাপারে কথা বলতে। মানে? বাড়িটা বিক্রি করে দেব আমি না, মেয়ের চিকিৎসা করাবো, দেশের বাইরে পাঠাবো সার্জারি করার জন্য। কেউ আমার মেয়েকে কুৎসিত বলুক, বৃষ্টি বলুক, এটা আমি চাই না, সহ্য করতে পারবো না আমি। কথার উত্তর দিতে পারলেন না আমেনা বেগম। খান্না ছাড়া তিনি আর কি বা করতে পারবেন। তবে রাগী মানুষটার আড়ালেও যে অফুরন্ত ভালোবাসা রয়েছে সেটা তিনি আজ বুঝতে পারলেন। খালেদ রহমানের ব্যাপারে তার একটা ভ্রান্ত ধারণা ছিল, যা আজ তাসের ঘরের মতো ভেঙে গেছে। মানুষটার ভেতরেও অনেক ভালোবাসা রয়েছে, যা রাগের আড়ালে খুঁজে বের করা মুশকিল। অনলের বাবা মা এসে বিয়ের কথা বলেছেন। কিছুক্ষণ নীরব থেকে ভাবুক হয়ে খালেদ রহমান বলেছিলেন, অনলকে আমার অপছন্দ নয়, ওরা দুজন দুজনকে ভালোবাসে, বিয়ে করতে চাই, এতেও আমার কোনো সমস্যা নেই, কিন্তু আগে অনু পুরোপুরি ঠিক হবে, তারপর বিয়ে। কেউ যেন আমার মেয়ের দিকে আঙ্গুল তুলে এটা বলতে না পারে যে অনল দয়া দেখিয়ে ওকে বিয়ে করেছে। সকলে অভিভূত হয়েছিল ওনার কথা শুনে। দরজার আড়ালে দাঁড়িয়ে বারবার ওনায় চোখ মুছছিল অনু। সে তার বাবার সাথে কত খারাপ ব্যবহার করেছিল, অথচ বাবা কত ভালোবাসে। খালেদ রহমানের সিদ্ধান্তে সবাই রাজি হয়েছে। উন্নত মানের চিকিৎসার জন্য টাকার ব্যবস্থা করা হচ্ছে। জেসি এবং শুভা বেশিরভাগ সময়টা এখন অনুদের বাসাতেই থাকে। লুডো খেলে, গান শুনে, চোর পুলিশ খেলে। প্রকৃত বন্ধুরা কখনোই ভুলে যায় না, তারা পাশে থাকে যে কোনো মুহূর্তে। সময়ের সাথে সাথে মানিয়ে নিতে শিখেছে অনু। দুপুরবেলায় খাওয়া দাওয়া করে ঠিক করা হলো ওরা ছাদে যাবে। ছাদে বসে বসে লুডো খেলবে চারজন মিলে। জেসি আর শুভা সোফায় বসে আরাম করছে। কলিং বেল বাজে তখন। দরজা খুলে দেয় তিনু। এলাকার অনেকে এসেছে এবং সেই ভিক্ষুক বৃদ্ধা মহিলাটাও। তাদের সকলকে ভেতরে নিয়ে আসে তিনু। ফোরনা দিয়ে মুখের এক সাইড অনু ঢেকে রেখেছে। বৃদ্ধা জিজ্ঞেস করেন, ভালো আছো বোন? তোমার খবর আমি শুনছিলাম, আসছিলামও দেখতে, কিন্তু তুমি তখন কারোর লগেই দেখা করো নাই। কোনো কৃত্রিম হেসে বলে, ভালো আছি দাদু। কথাবার্তার শব্দ পেয়ে খালেদ রহমান এবং আমেনা বেগমও ড্রয়িং রুমে আসেন। সকলের সঙ্গে আলাপ বার্তা করেন। এরপর তারা সবাই টেবিলের উপর টাকা রেখে বললেন, বেশি টাকা পয়সা দেওয়ার সামর্থ্য আমাদের নাই ভাই। অনু জানে আমাদের অবস্থা, যা পারছি দিছি। আমরাও চাই আমাদের অনু আবারও প্রাণ ফিরে পাক, হাসি খুশি অনু ফিরে আসুক আমাদের মাঝে। আমেনা বেগম এবং খালেদ রহমানের চোখে পানি এসে পড়ে। এতগুলো মানুষ অনুকে ভালোবাসে, এমনি এমনি নয়, অনু তাদের ভালোবাসে। কিছু মানুষ ভালোবাসার প্রতিদান দিতে জানে না, যেটা করে তা হচ্ছে বেইমানি। এই সহজ সরল মানুষগুলো বেইমানি বোঝে না। তাদের প্রত্যেককে অনু কোনো না কোনো ভাবে সাহায্য করেছিল, তাদের বিপদে পাশে দাঁড়িয়েছিল। এখন অনুর বিপদে তারাও মুখ ফিরিয়ে নেয়নি, পাশে এসে দাঁড়িয়েছে তাদের সামর্থ্য অনুযায়ী। কজনই বা থাকে বিপদের সময় পাশে। যদিও টাকার ব্যবস্থা সব হয়ে গেছিল, তবুও খালেদ রহমান তাদের ফিরিয়ে দিলেন না। অনুর প্রাণোচ্ছল জীবন ফিরে পাওয়ার পেছনে না হয় তাদেরও কিছুটা অবদান, ভালোবাসার স্পর্শ থাকুক না। অনু কেঁদে ফেলে এত ভালোবাসা দেখে। তিনু বোনকে জড়িয়ে ধরে বলে, তুই ঠিক ছিলি আপু, সেদিন তুই মিথ্যে বলিসনি, তারাও তোর বিপদে পাশে আছে। দুপুর থেকে বিকেল অবধি তারা সবাই গল্প করে, অনুকে সময় দেন। অনু ভুলেই গেছে প্রায় তার কষ্ট। সবাই পাশে আছে, কিন্তু অনল নেই। ওকে ছাড়া সবকিছু বড্ড ফাঁকা ফাঁকা লাগছে। অবশ্য সে গেছে পাসপোর্ট আর ভিসার কিছু কাজ শেষ করতে। ওরা কালই যাচ্ছে সুইজারল্যান্ডে সার্জারি করার জন্য। এখানে ইউসুফের হাত রয়েছে, সে সহযোগিতা করেছে বলেই চিকিৎসার ব্যবস্থা দ্রুত হয়েছে। ওই দেশের হাসপাতালেও বন্ধুদের দিয়ে কথা বলিয়ে রেখেছে। কাল সকালের ফ্লাইটেই সুইজারল্যান্ড যাবে। সব কাজ শেষ করে রাতে বাড়িতে ফিরে অনল। রাতে অনুদের বাসায় খায়। ইশারায় তিনুকে জিজ্ঞেস করে, অনু কোথায়? প্রতিউত্তরে তিনু চোখ দিয়ে ইশারা করে বলে, ছাদে। খাওয়া শেষ করে অনলও ছাদে চলে যায়। উপস্থিত জানান দিতে খ্যাক করে গলা পরিষ্কার করে। অনু একবার পেছনে তাকিয়ে দৃষ্টি সরিয়ে নিল। চাদরটা আরেকটু ভালো করে টেনে গায়ে জড়িয়ে নিয়ে আড়ষ্ট হয়ে দাঁড়ালো। অনল দাঁড়িয়ে গিয়ে রেলিং এর সাথে হেলান দিয়ে বলে, উফ ঠান্ডা। অনু এবার তাকালো না। অনল এবার অসহায়ের মতো মুখ করে বলে, একটু চাদরটা শেয়ার করবি অনু, খুব ঠান্ডা লাগছে। কেন, সাথীর কাছে গিয়ে চান? চেতে বলল অনু। এখানে আবার সাথী আসলো কোথা থেকে? আকাশ থেকে। সেদিনের কথা মনে নেই? আছে, ওই দিন ওকে জ্যাকেট দিয়েছিলাম। তারপর যে একদিন আমাদের বাড়ির ছাদে তোকে জ্যাকেট দিলাম, এখন তুইও চাদর শেয়ার করবি, করতে বাধ্য তুই। দে। অনল চাদরে ধরে টান দিতে যাবে, তার আগে অনু দূরে সরে যায়। দেব না। সারাদিন কোথায় ছিলেন আপনি? কত কাজ আমার, রাত পোহালেই কাল চলে যাবি। আজ এমন করছিস কেন? কাল কে কে যাবে? পৃথিবী শুদ্ধ মানুষ যাবে তোর সাথে। ভ্রুকুচকে মুখ কালো করে ফেলে অনু। অনল ভেঙিয়ে বলে, ঢং। কে কে যাবে কেন রে? তুই কি মহারানী ভিক্টোরিয়া? রাজ্য জয় করতে যাবি যে সবাই তোর সঙ্গে যাবে যুদ্ধ করতে? তা তো নয়, তাই না? তুই যাবি চিকিৎসা করতে। যাদের যাওয়ার প্রয়োজন তারাই যাবে,
আঙ্কেল যাবে, ইউসুফ ভাইয়া যাবে, আর তুই? অনু দাঁত কিরমির করে বিড়বিড় করে বলে। গন্ডার। অনল জিজ্ঞেস করে। এই তুই কি বললি? ভেবা চাকা খেয়ে প্রশ্ন করে অনু। মাত্রই কি যেন বললি, কিসের ডান না কি জানি, কি বলছিলি বল? সেটাই তো বলছিলাম। একদম ঢং করবি না অনু, ভালোই হলো, বল কি বলছিস? অনু আমতা আমতা করেই বলে। আন্ডার, হ্যাঁ আন্ডার বলছিলাম। কিসের আন্ডার? কিসের আন্ডার? ওই যে কবিতা বলছিলাম আমি, টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার হাউ আই ওয়ান্ডার হোয়াট ইউ আর। জোরপূর্বক ঠোঁটে কৃত্রিম হাসি ফুটিয়ে বলল অনু। অনল ওর মাথায় গাঁটটা মেরে বলে, গাধি, ওইটা আন্ডার না ওয়ান্ডার হবে। এবারও বোকার মতো হেসে অনু বলল, হ্যাঁ ওই একই। অনল আর কিছু না বলে চলে যায়। এদিকে বুকের উপর হাত রেখে জোরে শ্বাস নেয় অনু। বড় বাচ্চা বেঁচে গেছে আজ। কিছু বলেও শান্তি নেই, সব শুনে ফেলে গন্ডার যেন কোথাকার। বিড়বিড় করে বলল সে। আবারও একা দাঁড়িয়ে থাকে। অদ্ভুত মানুষ চলে গেল, কই একটু গল্প করবে তা নয়। আচমকা তখন অনল ফিরে এসে চাদরটা টেনে নিয়ে নেয়, গায়ে জড়িয়ে পেছন থেকে অনুকে জড়িয়ে ধরে বল, আমার অনুর চিকিৎসা হবে আর আমি থাকবো না? কাল আমিও যাব, আমার পাগলির পাশে আমি থাকবো, একদম ঢাল হয়ে। অনুর ঠোঁটে হাসি ফুটে ওঠে। অনলের হাতটা শক্ত করে চেপে ধরে। অনল বলে, জানি শোনো, তোর প্রতি আলাদা টান ভালোবাসা সবসময় আমার কাজ করতো, কিন্তু ঝগড়া করতে করতে কেন জানি ভালোবাসাটা ধরতেই পারতাম না। সত্যি বলতে তোর পাশে অন্য কোনো ছেলেকে আমি সহ্য করতে পারতাম না, তাসিনকেও না। আমার ভয় হতো তোকে হারিয়ে ফেলার। এরপর যখন তাসিনের বিষয়ে খোঁজ খবর নিয়ে জানলাম ওর ক্যারেক্টার ভালো না, তখন অনেক খুশি হয়েছিলাম। বলতো কেন? কেন? কারণ আমি জানতাম প্রমাণ করতে পারলে তুই কোনোদিন ওর সাথে রিলেশন রাখবি না, আপদ বিদায় হবে। আচ্ছা, যদি এরকমটা হতো, অ্যাসিড না লেগে রোড অ্যাক্সিডেন্টে মারা যেতাম, অথবা এই অবস্থার পর সুইসাইড করতাম, তখন কি করতেন? সঙ্গে সঙ্গে অনুকে নিজের দিকে ঘুরিয়ে শক্ত করে জড়িয়ে ধরে অনল। পারছে না শুধু বুকের ভেতর ঢুকিয়ে রাখতে। অনু মৃদু স্বরে বলে, ভর্তা হয়ে যাব তো। অনল এবার আলতো করে ধরে বলে, এমন কথা কখনো মুখেও আনিস না অনু। তোর এই অবস্থাতেই আমি বেঁচেও জিন্দা লাশ হয়েছিলাম। তোর মুখে একটু হাসি দেখার জন্য ছটফট করতাম, আর তোকে ছাড়া থাকা অসম্ভব। তোর মুখ এমন থাকলেও আমার কিছু যায় আসে না, যে কোনো পরিস্থিতিতেই তুই আমার, সবভাবেই সব সাজেই আমি তোকে ভালোবাসি। মুখের অপারেশন না করলে আমারও কোনো আফসোস থাকতো না। সত্যি আমি তো বুঝেই নিয়েছি, চিনেই নিয়েছি কারা আমার পাশে আছে আর থাকবে। বন্ধু তো অনেক আছে, কিন্তু দিন শেষে শুধু জেসি আর সুভাগেই পেয়েছি। অনেকের বাবা মা নাকি এও বলেছে যে নিজের দোষে নাকি আজ আমার এই অবস্থা। তাদের ধারণা মতে আমি চঞ্চল, হয়তো কোনো ছেলের সাথে খারাপ ব্যবহার করেছি, তাই আমার এই হাল। তাদের মেয়ে আমার সাথে মিশলে যদি ওদেরও ক্ষতি হয়। কি অদ্ভুত মানুষের চিন্তা ভাবনা, তাই না? অথচ জেসি, শুভা সব বাধা উপেক্ষা করে বন্ধুত্বের হাত বাড়িয়ে রেখেছে। যেসব মানুষের আমি সাহায্য করতাম, তারাও আমার বিপদে আমার পাশে আছে। আমি শুধু তাদের প্রয়োজনই ছিলাম না, বরং প্রিয়জনও ছিলাম। এটা তো স্পষ্ট। যেই বাবাকে মনে মনে অপছন্দ করতাম, ভাবতাম আমায় সে ভালোবাসে না, অথচ সেই সবার চেয়ে বেশি অস্থির। কারো কাছ থেকে হাত পাতেনি, জমি জমা সব বিক্রি করেছে, এমনকি নিজের শখের বাড়িটাও বিক্রি করতে দুবার ভাবেনি। আর যাকে আমি ভালোবাসি, সে এখনো আমার হাত শক্ত করে ধরে রেখেছে। তার বাবা মা ভাই এসে 3 বেলা আমায় দেখে যাচ্ছে, সাহস জুগিয়ে যাচ্ছে, বারবার মনে করিয়ে দিচ্ছে তাদের বাড়ির বউ হওয়ার কথা। তারা অপেক্ষায় আছে। তাহলে এখন আপনিই বলুন, কেন আমি সামান্য অ্যাক্সিডেন্টের জন্য সবকিছু ছেড়ে দেব? সত্যি বলতে অনেকবার ভেবেছিলাম সুইসাইডের কথা, কিন্তু সবার এত সাহস, ভরসা, সাপোর্ট সেটা হতে দেয়নি। আমি বিশ্বাস করি বেঁচে থাকার জন্য এসব আমার জন্য যথেষ্ট। অনলের বুকে মাথা রেখে কথাগুলো বলল অনু। অনুর কপালে চুমু খেলো অনু, আর একটু শক্ত করে জড়িয়ে ধরে চুলে হাত বুলিয়ে দিয়ে বলল, আমার পাগলিটা অনেক বুঝদার হয়েছে। আকাশে আজ চাঁদ দেখতে পাচ্ছিস? অনু একবার আকাশের দিকে তাকিয়ে আবার অনলের বুকে মাথা রাখে, শক্ত করে জড়িয়ে ধরে বলে, আকাশে কিন্তু আজ সম্পূর্ণ চাঁদ নেই, তবুও চারপাশ কত আলোকিত দেখেছিস। কুয়াশা কিন্তু চাঁদের সৌন্দর্য আড়াল করতে পারিনি, তেমনি সামান্য ঝলসে যাওয়া চামড়াও পারিনি তোর সৌন্দর্য কেড়ে নিতে। বরং তোর মনের সৌন্দর্য তোর চেহারার সৌন্দর্যকে আরো দ্বিগুণ করেছে। আর সম্পূর্ণ চাঁদ না পেলে আফসোসও থাকতো না। আমার সম্পূর্ণ চাঁদ লাগবেও না রে, শুধু তুই থাকলেই হবে। তোর মুখের পোড়া অংশ কখনো তোর প্রতি আমার ভালোবাসা কমাতে পারিনি। তুই যে আমার চাঁদ, আমার ভালোবাসার এক ফালি চাঁদ।